শামীমা? জি ভাইয়া, ভালো আছি। আপনি এসেছেন গাজীপুর থেকে? জি ভাইয়া। ওকে, আপনাকে যেহেতু আমরা দেখছি না কেউ, সুতরাং একটু বেসিক জিনিসগুলো আমাদের একটু বলতে হবে। আপনার বয়স এখন কত? 23। আপনি একটু জোরে বলবেন প্লিজ, কারণ 23 বছর বয়স, তাই তো? আচ্ছা, আর আপনি কি করছেন, মানে কোনো পড়াশোনা করছেন? না ভাইয়া, আমি এখন আর কিছুই করতেছি না, বাসায়। আচ্ছা, বাসায় থাকেন আপনি। আপনারা কয় ভাই বোন? 2 ভাই 2 বোন, আমি সবার বড়। আপনি সবার বড় এবং আপনারা 2 ভাই 2 বোন। ঠিক আছে, আপনার জীবনের গল্পে আমরা যাই, তবে যাবার আগে একটু আমরা জানতে চাই যে আপনার বাবা কি কোনো কাজ করেন বা জব করেন? হ্যাঁ ভাইয়া, আমার বাবা একটা সরকারি চাকরি করে, হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে। আর আপনার মা? আমার মা গৃহিণী। আপনার মা হাউস ওয়াইফ। ওকে, চলুন আপনার জীবনের গল্প আমরা শুনবো এবং খুব মনোযোগ দিয়ে শুনবো আশা করছি। কোথা থেকে আপনি শুরু করতে চান? ভাইয়া, আমি শুরু করব ক্লাস 4-এ। যখন আমি পড়ি ক্লাস 4, আমরা তখন নানির বাড়িতে থাকি। ক্লাস 4-এ? হ্যাঁ, নানির বাড়িতে থাকি। তো আমার দাদুর জোরাজোরিতেই আমার বাবাকে দেশের বাইরে পাঠানো হয়। চাকরি থাকা অবস্থাতেই দেশের বাইরে পাঠানো হয়। আমার মামারা যে দেশের বাইরে থাকে, তার জন্য বলা হয় যে তাদের মেয়ের জামাইকে কেন নেওয়া হচ্ছে না। তো একটা জোরপূর্বক, আমার বাবার কোনো ইচ্ছাই ছিল না এখানে। তো অনেক টাকা ধার করে তারপর যাওয়া হয় সৌদি। সেখানে 3 মাস 7 দিন থেকে চলে আসছে আপনার বাবা? হ্যাঁ, চলে আসছে, টাকা পয়সা মাটিটার খেয়ে। আসার পরে যেটা হয়েছে যে চাকরিটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে, যে 1 মাস 7 দিন পার হয়ে গেছে। 3 মাস 7 দিন, 3 মাস 7 দিন পার হয়েছে। আপনার বাবা চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করতেন। এবং ওখান থেকে ছুটি নিয়ে 3 মাসের ছুটি নিয়ে চলে গেছে। তো 7 দিন যেহেতু পার হয়ে গেছে, সরকারি চাকরি, তো লাল কালি একটা পড়ে গেছে। কেন গিয়েছিলেন মূলত বিদেশে? বিদেশে গেছে ছেলে মেয়ে 4 জন, ভাবলো যে হয়তো বা গেলে উন্নতি করতে পারবে, আর ছেলে মেয়েও ভালোভাবে থাকতে পারবে, পড়াশোনা করাবে। আচ্ছা, আম্মু অনেক টাকা পয়সা ধার করে বিদেশ পাঠালো। 3 মাস 7 দিন থেকে চলে আসলো। তারপর এসে অনেক কষ্ট করে, মানে আমার যে আব্বুর বস আছে, ওনাদেরকে ধরে টরে যে চাকরিটা আবার নিল। তো চাকরি করতেছে এর মধ্যে একদিন আমাদের পড়াশোনা নিয়ে, আমরা 2 ভাই বোন, আমার ইমিডিয়েট ছোট যেটা, ওটা আর আমরা এত বেশি টেলিভিশন দেখতাম নানুর বাড়িতে, এটা নিয়ে আন্টির সাথে আমার আব্বুর ঝগড়া লেগে আমাদের কোয়ার্টার নিয়ে ফেলে। মানে আমরা যে সরকারি কোয়ার্টার, ওই কোয়ার্টার নিয়ে ফেলে। তো 2 ভাই বোন নিয়ে আব্বু আম্মু ওখানে উঠলো। তখন আমি ক্লাস 5-এ পড়ি। হ্যাঁ, ক্লাস 5-এ। ক্লাস 7-এ যখন উঠি তখন আমরা বাসা চেঞ্জ করি। যেহেতু ফ্যামিলিতে একটা অর্থনৈতিক সমস্যা ছিল, তার জন্য আমাদের বাসায় একটি লজিং রাখা হয় একটা ছেলেকে। ছেলেটির নাম হচ্ছে জুয়েল কাউসার, আব্দুল্লাহ কাউসার জুয়েল। আমার আম্মু বেশিরভাগ সময় বাইরে থাকতো, যেহেতু অনেক টাকা ধার হয়ে গেছে। আমি একটু পরিষ্কার করতে চাই, ছেলেটাকে লজিং নিয়ে আসলো আপনার বাবা? না, বাবা না। তাহলে? আমার একটা ভাইয়া ছিল, দূর সম্পর্কে এক ভাইয়ার সাথে পড়তো, ফ্রেন্ড। ওই ভাইয়ার মাধ্যমে আসা। তো আম্মু আর কিছু বলেনি যে ওঠাও বা উঠো। হঠাৎ একদিন বগুড়া থেকে বেডিং পত্র নিয়ে আমাদের বাসায়। বগুড়া থেকে? হ্যাঁ, বগুড়া থেকে। তো আমরা একটু অবাক, আম্মু একটু অবাক, কি ব্যাপার। আমরা 3 ভাই বোন আর আব্বু আম্মু এক রুমে আর একটা রুম ভাড়া দেওয়া হলো, মানে সরকারি কোয়ার্টারের মধ্যে। সরকারি কোয়ার্টারের মধ্যে, যেটা কিন্তু কোনোভাবেই নিয়ম ছিল না। ও যখন ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি, তখন আমি ক্লাস 7-এ। আমাদের সাথে এমন ভাবে মিশছে, মানে আমার আম্মু নিজের ছেলের চেয়েও বেশি এরকম ভাবে মিশছে আমাদের সাথে। মিশতে হঠাৎ করে একদিন বললো যে আমি আপনাদের সাথে ঈদ করবো। তো আমার আম্মু বললো যে ঈদ করবা, তোমার বাবা মা রেখে এটা কেমন দেখায়, তুমি এখানে ঈদ করবা? বলো না, আব্বু আম্মু কিছু বলবে না, এখানে ঈদ করবো। আমাদের সাথে ঈদ করলো। তো ঈদ করলো আমাদের সাথে, সারাদিন বাসায় ছিল না, কিন্তু আর কি রাতটা আমাদের এখানেই ছিল। এইভাবে কাটতে কাটতে যখন আমি ক্লাস 8-এ বার্ষিক পরীক্ষা দিব, এমনকি রান্নাঘরে গিয়েও সে ভাত নিয়ে খাইতেছে এরকম। তারপর যখন ক্লাস 8-এ আমি বার্ষিক পরীক্ষা দিলাম, তখন হঠাৎ একদিন ও ভিতর রুমে, মানে ও তো থাকে বাইরের রুমে, আমি ভিতর রুমে ঘর মুছতেছিলাম। ও হঠাৎ ও রুমটা তালা দিয়ে চাবিটা দেওয়ার জন্য আমার রুমে আসে। তো ও, মানে আমি যখন উঠে দাঁড়াই চাবিটা নেওয়ার জন্য, তখন ও আমাকে একটা কিস করে বসে কপালে। আচমকা। মানে আমি তখন আমি কিছুই বুঝি নাই, কি হইলো। ভাইয়া, তখন তো ভাইয়া বলতাম যে ভাইয়া এটা কি করলো, উনি আমাকে কিস করলো কেন, এরকম একটা মনোভাব। তো চলে গেল। সারাদিন আমার বাসায় ফিরে নেই। সন্ধ্যার পর যখন বাসায় ফিরতে, তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আপনি এরকম একটা কাজ আমার সাথে করলেন, এরকম প্রশ্ন করলাম। তো উনি উত্তর দিল যে আমার ছোট বোনটা তো আমার কাছে নাই, তাই আমার অনেক খারাপ লাগছে এর জন্য। আমি ওনার কিরকম জানি, আমিও ভাবলাম হয়তোবা ছোট বোন ভেবেই। তারপর যাক, এটা তো চলে গেছে, আমি ভুলে গেছি। যে এরকম সাধারণত যেটা হয় যে এরকম মানে এই বয়সটাতে খুবই ম্যাচিউর একটা বয়স, এবং এই বয়সে যদি মেয়েদের ক্ষেত্রে হোক বা ছেলেদের ক্ষেত্রে যেটাই হোক না কেন, এরকম ঘটনা ঘটলে সাধারণত ফ্যামিলি মেম্বারদের সাথে তারা ব্যাপারটা শেয়ার করে। তো আপনি কি শেয়ার করে? আমার যেটা মনে হয়, মানে বিশেষ করে ছোট বোনের সাথে হোক বা মার কাছে গিয়ে যাই হোক, আপনি কি কারোর সাথে শেয়ার করেছিলেন? না, আমি কারোর সাথে শেয়ার করিনি। আমার ছোট বোনটা আমার 8 বছরের ছোট, অনেক ছোট।
তো ওর সাথে তো শেয়ার করার কোনো আসে না। আর আম্মু বেশিরভাগ সময় যেহেতু বাহিরে থাকতো, আম্মুর সাথে অতটা বেশি ক্লোজ ছিলাম না যে সবকিছু খুলে বলবো। আর আমাকে দেখা যেত বাসা থেকে খুব বেশি বাহিরে যেতে দিত না। আপনার আম্মু কোথায়, মানে যেহেতু তুমি হাউস ওয়াইফ ছিলেন, উনি কোথায় থাকতেন? আম্মু যে ওই যে কি বলে এটাকে, সমিতি যেটাকে বলে, এটার সাথে জড়াই গেছিল অনেক বেশি। সমিতি করতেন? হ্যাঁ, সমিতি করতেন। এই বেশিরভাগ সময় বাহিরে বাহিরে থাকতেন। তো এই খুব বেশি সময় পাইনি তার সাথে যে কথাগুলো খুলে বলবো। আর যেহেতু আমি বাহিরেও আমাকে খুব কম যাওয়া হতো, যে বাহিরে যাইতেন না, দোতলা বাসা ছিল তো বাহিরে খুব বেশি যাওয়া হতো না। তাই কারোর সাথে বলাও হতো না যে বান্ধবী বা বন্ধু কেউ আছে যে আমি শেয়ার করবো, এরকম কেউ ছিল না। খুব কম মিশছি মানুষের সাথে আমি। আচ্ছা, তো তারপরে ছেলেটা আসলো, আপনি তাকে বললেন? ওকে বললাম, তো ও বললো যে ওর ছোট বোন কাছে নয় তো অনেকদিন যাবত দেখে না, তাই। আমি বললাম আচ্ছা ওকে, হয়তো বা এরকম আমি ওকে বোন ভেবেই হয়তো বা এই জিনিসটা করছে, আচ্ছা ঠিক আছে ওকে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে আমি ওর রুমে খাবার নিয়ে যাচ্ছি, ও আমাকে জড়ায় ধরতেছে। আমি ছাড়া নিতে চাইতেছি কিন্তু আমার ধরেই আছে, ছাড়তে চাইতেছে, আমাকে জড়াজড়ি করতেছে। এমন এক পর্যায়ে চলে গেছে যে আমার সাথে ওর সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে গেছে প্রথম অবস্থায়। যে দাঁড়ান, আমি একটু জানতে চাই যে আপনি ক্লাস 8-এ পড়েন এবং আপনি বলছেন যে শারীরিক সম্পর্ক একটা পর্যায়ে হয়ে গিয়েছে, এটা কি হঠাৎ করেই হয়ে যাওয়া, আচমকাই হয়ে যাওয়া? একদমই হঠাৎ। দেখা গেল যে আমি একটা কলম আনতে, ভাইয়া একটা কলম দেন তো, ও আমাকে ধরে বসছে, বা ভাইয়া এই প্লেটটা নিয়ে যাই, বা আমাকে একটা পেজ দেন, এরকম হঠাৎ করে, একদমই হঠাৎ। হয় না যে আপনি তো একটু হলেও একটা ঘটনা ঘটে যাচ্ছে, আপনি তার অ্যাটিটিউড দেখে বা তার আচরণ দেখে? কোন রকম কিছুই না, কোন রকম। আমি এটা বুঝতে পারতাম যে সে আমার কাছে আসতে চাইতেছে বা কিছু করতে চাইতেছে, এটা আমি কিছুই বুঝিনি। হঠাৎই এরকম জড়ায় ধরে এরকম হয়ে গেল। এবং আমি অনেক জোর করলাম যে আমাকে ছাড়েন, কি করতেছেন এগুলো, কি করতেছেন, ছাড়েন আমাকে। এতটাই জোর, একটা ছেলের সাথে একটা মেয়ে কিভাবে এটা পায়রা উঠায়, জানা নেই। আমি একদমই অবাক। সাধারণত যেটা হয় যে ওই সময় এরকম হলে তো মেয়েটা তো অনেক ছোট, স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করার একটা ব্যাপার ছিল, শাউট করার একটা ব্যাপার ছিল। আপনি সেটা করেননি? না, আমি এটা করিনি। কেন করেননি? ভয় ছিল যে আব্বু আম্মু এটা যদি আয়সা একটা ঝামেলার সৃষ্টি হয়, যে এই মেয়ে খারাপ, যে আশেপাশের মানুষ এরকম, আমাদের এলাকাটা ছিল এরকম যে ছেলে কি করলো সেটা না, মেয়েটার উপরে কিন্তু জিনিসটা চাপাই দেওয়া হয় যে মেয়েটা হয়তো বা এই কাজটা করতেছে। তাই আমি চিল্লাচিল্লি, আর এমন হয়তো যে চিল্লাচিল্লি করলে লোকজন আইসা ওরা কিছু বলতো না, বলতো যে এই মেয়েটা এই ঘরে এই ছেলেকে রাখা হয়েছে, এই মেয়েটা নিশ্চয়ই এই কাজটা করছে, বা এই মেয়েটাই খারাপ, এরকম হয়তো। ঘটনাটা আমি যতটুকু বুঝতে পারছি আপনার কাছ থেকে শুনে, যে এটা একটা ইভেন্চুয়ালি হঠাৎ করে হয়ে যাওয়া, কোনো ইকুয়েশন নাই, কোনো কিছু নাই। আমি একদমই বুঝতে পারিনি, একদমই না, যে ও আমার সাথে এরকম করবে আমি কখনোই চিন্তা করিনি। আপনি তখন ক্লাস 8-এ পড়েন, আর তখন কোথায় পড়ছে? তখন ইন্টার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড? হ্যাঁ, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে পড়ছে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে জুয়েল, এবং শামিমা তখন ক্লাস 8-এ। ওকে, তারপর কি হলো? তারপর আমি তো কান্নাকাটি করতেছি খুব, আমাকে এরকম করলেন কেন আপনি। তো কান্নাকাটি করার পর আমাকে বোঝালো যে কান্নাকাটি করো না, এটা হঠাৎ করে হয়ে গেছে, টেনশন করার কিছু নাই। আমি তো একা একা খুব কান্নাকাটি করি, চিন্তা করি যে আমার সাথে কি হইলো। তারপর একের পর এক যখনই ও দেখতেছে যে আমার ফ্যামিলির কেউ নাই বা আমি একা, তখনই আমাকে ধরার চেষ্টা করছে, তখনই আমার সাথে একটা সম্পর্ক তৈরি করে জোর করে। আমি ভিতর রুমে ঘুমায় আছি, ও আস্তে করে, আমার ছোট 2টা ভাই বোন পাশে শোয়া, ও আস্তে করে যায় আমার পাটাই না ধৈরাটাই না বাইরে রুমে নিয়ে এসে আমাকে জোর করে। টু বি অনেস্ট, আপনি নিজেও কি সাড়া দিতেন? অস্বীকার করার কোনো উপায়? না, আমি প্রথমবার যখন এরকম হয়েছে জোর, তারপর আমি আর জোর করিনি। তারপরে আপনি আর জোর করেননি? তারপর আমি চিন্তা করছি যে এই ছেলেটা আমার সাথে এরকম করতেছে, আমি ওকে প্রশ্ন করছি, দেখেন আপনি, তখন তো আমি ওকে আপনি করে বলি যে আপনি আমার সাথে এরকম করতেছেন, আমার কি হবে, আপনি এগুলো করতেছেন কেন, আমাকে তো আপনি আমার সবকিছুই তো আপনি নিয়ে নিতেছেন, কি করতেছেন আপনি এগুলো। তখন আমাকে বললো যে তুমি চিন্তা করো না, ইন্টার পাসটা করি, তারপর আমরা সম্পর্কটা আগাই নিব, আমরা বিয়ে করবো, বা এরকম একটা আশ্বাস আমাকে দিল। হ্যাঁ, তখন আমি কোনো বাধাই ওকে দেইনি, যে হ্যাঁ ও তো ইন্টার পাস করার পর আমাকে বিয়ে করবে। আপনি কি বুঝতেন তখন যে সম্পর্ক জিনিসটা কি, বা একটা ছেলের প্রতি ভালো লাগাটা? না, আমার তো ওকে ভালো লাগিই নেই। কতদিন পর্যন্ত আপনাদের এই সম্পর্কটা ছিল? এই যে ক্লাস 8 তো শুরু হলো, কিন্তু কতদিন পর্যন্ত ছিল এই সম্পর্কটা? ক্লাস 9 পর্যন্ত। 1 বছর আপনারা এই জিনিসটা কন্টিনিউ করেছেন? ওকে, আমাকে বলুন, একটু বিস্তারিত বলুন, আমরা জানতে চাই। 1 বছর কন্টিনিউ এইভাবে, ওর ইন্টার পাস হওয়ার আগ পর্যন্ত ও এইভাবে কন্টিনিউ করলো আমার সাথে সম্পর্কটা। ও যাওয়ার আগে আমাকে বলে গেল যে আমি ঢাকায় থাকবো, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, আসা যাও করবো, তুমি কোনো টেনশন করো না,
কারোর কথা কিছু শুনো না, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো আর আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। 1 বছরের মধ্যে আপনি 1 বছরের মধ্যে আপনি আপনার বাবা মা বা অন্য কাউকে বলেননি, আভাস দেননি? কিছুই বলিনি, আমি কিছুই বলিনি। আপনি নিজেও কি এনজয় করতেন? আপনার নিজের ভালো লাগতো? না না, আমার তখন ভাইয়া আমার এরকম ফিলিংস হয়নি যে এই ছেলেটা আমার গায়ে ধরতেছে আমার ভালো লাগতেছে, বা আমার কিস করতেছে আমার ভালো লাগছে, ওরকম কিছুই আমার হয়নি, ওরকম কিছুই না। তাহলে যা শুধু হ্যাঁ ওর দেখতে ভালো লাগতো, না দেখলে একটু খারাপ লাগতো যে এই ছেলেটা কোথায় গেল, ভালো লাগতেছে না কেন। মনে হয় ওইটাই ছিল, যে ওইটাই হয়তো বা ভালোবাসা ছিল, কিন্তু আমি বুঝিনি তখন, ওই বয়সে হয়তো বা বুঝিনি। তারপর 1 বছর চলে গেল, ও চলে গেল এখান থেকে, আমিও ক্লাস 9-এ উঠলাম। যখন আমি ক্লাস 9-এ উঠলাম, 9-এর বার্ষিক পরীক্ষা দিব, তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই। হ্যাঁ, কিন্তু আমি মোটেও বুঝতে পারিনি। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমার সমস্যা ছিল, 2-3 মাস পর পর হতো। তখন আমাকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলছে যে বয়স হলে ঠিক হয়ে যাবে। তো আমি ভাবলাম যে হয়তোবা এর কারণেই এই জিনিসটা হচ্ছে, কিন্তু এই শারীরিক সম্পর্কের কারণে যে আমি প্রেগনেন্ট হব বা আমার বাচ্চা হবে, এটা আমি কখনোই চিন্তা করতে পারি না। আমার মাথায় কোনোদিন এটা আসেই নাই, আর আমি জানতামও না, আমি জানতামই না। শুনলে অবাকই হবে, সবাই অবাকই হবে যে মেয়েটা কিভাবে বুঝলো না বা কিভাবে জানলো না। আমি জানি না আমি বোঝাইতে পারতেছি কিনা, আমি একদমই বুঝি নাই। আমাকে জিজ্ঞেস করতো কেমন আছো তুমি, তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, এরকম জিজ্ঞেস করতো। বললাম না, কোনো সমস্যা না। ও তখন ঢাকায় কোথায় থাকতো? ঢাকা মিরপুরে একে থাকতো। কি করতো? ও বলছে যে ও জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ট্রাই করতেছে, কোচিং করতেছে এরকম। আপনাদের বাড়িতে থেকে কোথায় পড়াশোনা করেছে? আমাদের বাসায় থেকে আমাদের গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছে। ক্যান্টনমেন্ট কলেজেও পড়াশোনা করেছে, ওকে। তো তারপর সারাদিন আমার সাথে কাটাইছে, বা এরকম হয়তো যে আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে বা মেলা হলে আমি ওকে বলতাম যে আমাদের এখানে না একটা অনুষ্ঠান হতেছে, আসবা? বলতো আচ্ছা ঠিক আছে আসবো, কিন্তু একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, দেরি হলে সমস্যা নাই। শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছাড়া, আপনি তো এখন অনেক অনেক ম্যাচিউর হয়েছেন, বয়স হয়েছে, প্রেম ভালোবাসা করলে শারীরিক সম্পর্কের বাইরে যে ধরনের এক ধরনের সম্পর্ক থাকে, ওই সম্পর্ক কি কখনোই আপনাদের মধ্যে ছিল ওই সময়টাতে, বিশেষ করে যে সময়ের কথা আপনি বলছেন? না, ওরকম কিছুই ছিল না। মানে এরকম ফিল করতাম যে ছেলেটাকে না দেখলে ভালো লাগতেছে না, বা কথা বললে হয়তো বা ভালো লাগবে, রাতের পর রাত কথা বলা, না না না, ওরকম কিছুই না। জাস্ট 4 দিন পর 5 দিন পর আমি দোকানে গিয়ে একটা ফোন দিতাম যে আপনি আসবেন কি, বা আপনি কেমন আছেন, কি করতেছেন, এখন কোথায় পড়তেছেন, এরকম জিজ্ঞেস করতাম। কিন্তু ও ভালো লাগাটা যে এটাই কিনা আমি জানতাম না। না, আপনি ও কখনো আপনাকে কখনো বলেনি যে ও অনেক বেশি ভালোবাসে আপনাকে, বা আপনি ওকে অনেক ভালোবাসেন, এরকম? না, এরকম কিছুই বলি নেই। বা কমিটমেন্টের যে জায়গাটা, ওটাও কখনো ছিল না? পরিষ্কার করার জন্য আমি শ্রোতাদেরকে একটু বলছি, সেটা হচ্ছে যে এটা এমন একটা সম্পর্ক যেটা আসলে বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এবং এখানে আসলে লাভ বলতে যেটা বোঝায়, ভালোবাসা বলতে যেটা বোঝায়, সেটার বিন্দু মাত্র ছিটেফোঁটা নেই আমার কাছে যেটা মনে হচ্ছে। তবে দুজনকে যে কোনো ভাবেই হোক একটা সম্পর্কের মধ্য দিয়ে ফিল করতো। আচ্ছা, আপনি যখন ক্লাস 9-এ, তখন ও চলে গেল হচ্ছে কোচিং করার জন্য, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেই সময় কোচিং করতো। তো আপনি বলছেন 4 দিন পর 5 দিন পরে ফোন দিয়ে আপনি তাকে আসার কথা বলতেন, আসলে কোথায় থাকতো? আমাদের বাসায় বলতে যে 1-2 ঘন্টা আমার সাথে কথা বলতো, গল্প করতো, বা ওর একটা ফ্রেন্ড ছিল আমাদের বাসা থেকে একটু দূরে হবে, ওই ফ্রেন্ডের সাথে ওদের বাসায় খাওয়া দাওয়া করতো, আমার সাথে 1 ঘন্টার জন্য আসতো, দেখা করতো, কথা বলতো, আবার চলে যেত বন্ধুর বাসায়, আবার কিছুক্ষণ পরে দেখা যেত যে কয়েক ঘন্টা পরে আবার আসতো, আবার এসে আবার একটু থাকতো, কথা বলতো, আবার চলে যেত, এই অবস্থা। এবং ওই সময়টাতে কি আপনাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? না, ওরকম হয়নি। কেন হয়নি? মানে সুযোগ ছিল না নাকি? সুযোগ ছিল না। হ্যাঁ, সুযোগ ছিল বলতে কি, তখন আমার আম্মু কিন্তু অনেকটা ক্লোজ হয়ে গেছে, বাসার দিকে মানে আইসা পড়ছে, তখন আসলে ওরকম কোনো সুযোগই হয়নি ও গায়ে হাত দিবে বা কিছু করবে, ওরকম কোনো সুযোগ হয়নি। মানে আপনার আম্মু আপনার বাসায় বেশি সময় দিত এবং সে কারণে ওই সময়টা তার কোনো সুযোগ হয়নি। তার মানে একটা জিনিস আমরা আবিষ্কার করতে পারলাম যে বাবা মা যদি পরিবারে বেশি সময় দেন তাহলে হয়তো বা এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব। ওকে, আমি একটু আরো পরিষ্কার করতে চাই, আপনি একটু আগে বলছিলেন আপনার প্রেগনেন্সির কথা, আপনি যখন প্রেগনেন্ট হয়ে যান ক্লাস 9-এ, তার মানে আপনার সম্পর্ক শুরু হচ্ছে ক্লাস 8 বা 1 বছর টানা কন্টিনিউ করার পর ক্লাস 9-এ এসে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। সাধারণত এত বড় সময়ের সম্পর্ক, ও তো অনেক ম্যাচিউর ছিল, ও ইন্টারমিডিয়েটে পড়তো এবং ও তো অনেক ম্যাচিউর ছিল, আপনি না হয় কিছুই বুঝতেন না, ক্লাস 8-এ পড়েন, ও তো চাইলে এই ধরনের সমস্যা এড়াতে পারতো। কিন্তু ও আমাকে একটা জিনিস বলতো যে তোমার কোনো সমস্যা আছে, তোমার কোনো প্রবলেম আছে, আমি বলতাম না কোনো প্রবলেম তো নাই আমার, কোনো প্রবলেম নাই, এরকম বলতাম। কিন্তু ও যে কি মিন করে বলতেছে এটা কিন্তু আমি জানতাম না। ও আমার জিজ্ঞেস করতো তোমার কোনো সমস্যা আছে,
না আমার তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই এরকম। যাই আমরা ক্লাস 9 এর দিকে যাই, আপনি যখন প্রেগন্যান্ট হয়ে গেলেন সেই গল্পটা একটু জানতে চাই। আচ্ছা, ক্লাস 9-এ আমি আমার ভেতরে একজন হইতেছে বা আমার ভেতরে কেউ একজন হইতেছে, আমি বিন্দু পরিমাণ বুঝিনি। আমার শারীরিক পরিবর্তন হইতেছে আমি একটু বুঝিনি। আমি দিব্যি স্কুলে যাইতেছি, খাইতেছি, খাওয়াটা অনেক বেশি খাইতেছি, এমন দেখা যাইতেছে যে একটা জিনিস অনেক বেশি বেশি খাইতেছি যেটা আমি খাই না। এরকম আমার অনেক পরিবর্তন হইতেছে, আমি কিছুই বুঝতেছি না যে আমি লেবুটা এত বেশি খাইতেছি কেন, আমি কেন করতেছে, বা আমার যে হইতেছে না সেটাই আমি ভাবতেছি যে আমার হয়তো ওই রোগটা ছিল, অসুখটা ছিল, এর জন্য হয়তো বা হইতেছে না। আমি মনে মনে রাখতেছি, আমি কাউকে বলিনি। আমার ক্লোজ একটা বান্ধবী ছিল, ওকেও আমি কখনো এই কথাটা বলিনি, কারণ আমি বুঝতেছি কি যে হয়তো বা এর জন্যই, এই অসুখটার জন্যই হয়তো বা 2003-এর জুলাই মাসে 15 তারিখে সবার কাছে জানাজানি হয়ে গেল যে আমি প্রেগনেন্ট। কিভাবে হলো? গাছে উঠতে পারতাম, অনেক গাছে উঠতে পারতাম আমি। তো পেয়ারা খাওয়ার জন্য গাছে উঠছিলাম। গাছে ওঠার পর আমার একটা পাশের এক আন্টি আমাকে দেখছে যে আমার শরীরটা অনেক মোটা হয়েছে বা আমার পেটটা অনেক উঁচা উঁচা লাগতেছে এরকম। তো আন্টিটা আবার আমার আম্মুকে মাঠে হাঁটতে গেছে। তো আন্টিটা বলতেছে আমার আম্মুরে যে ভাবি আপনার মেয়ের কোনো পরিবর্তন খেয়াল করছেন আপনি? তো আমার আম্মু বলছে না তো, আমি তো কিছু খেয়াল করিনি। কি সমস্যা বলেন কি? আপনি ওকে জিজ্ঞেস করেন যে ওর ঠিক মতো হচ্ছে কিনা। আমার আম্মু তখনই বাসায় আসছে। বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি ঠিক মতো হইতেছে? তখনও বলতেছে হ্যাঁ আম্মু হইতেছে, হ্যাঁ আম্মু হইতেছে। তখন বলছে না তোমার হইতেছে না, তুমি আমার কাছে সব খুলে বলো। তখন আমি বলি না, তখন আম্মু বাধ্য হয়ে আমার সেই ক্লোজ বান্ধবীকে খবর দিছে যে তুমি এখনই আমার বাসায় আসো। তো আমার বান্ধবীটা আসে, আমার বান্ধবী আমাকে দরজাটা আটকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে সব খুলে বল, কি হয়েছে তোর সাথে কি হয়েছে? তারপর আমার বান্ধবী এত জোর করতেছে, তারপর আমি বলি না যে আমার সাথে এই হয়েছে। তারপর যখন ও আমার খুব এত ইমোশনাল হয়ে আমাকে বলছে যে শানু তোর অনেক প্রবলেম হবে, তুই আমাকে সব খুলে বল। আমি আর রাখতেই পারি না নিজের ভেতরে, জোরে ওকে জড়ায় ধরে বলে ফেলছি হ্যাঁ মৌসুমী আমার সাথে এই হয়েছে, আমাকে এই হয়েছে। তখন ও জিজ্ঞেস করতে কোন ছেলে বল, কোথাকার ছেলে? তখন আমি ওর নামটা বললাম। ও পুরা আমাকে। তখন আপনার কয় মাস চলছিল এটা? তখন আমার 5 মাস শেষ। 5 মাস শেষ? 5 মাস পর্যন্ত আপনি নিজের মধ্যে এটা গোপন করে রেখেছেন? আচ্ছা, তারপর যখন এটা আমি কখন বুঝতে পারছি যে আমার ভেতরে একজন হইতেছে, তখন যখন আমার জিনিসটা আমার ভেতর নড়তেছে, কেউ আমাকে লাথি দিতেছে বা আমার এক সাইডে উঁচা হইতেছে, এক সাইডে নিচা হইতেছে, তখন আমি বুঝতে পারতেছি যে আমার ভেতরে কিছু একটা হয়েছে। আমি তখন জুয়েলকে ফোন দিই যে আপনি কি একটু আসতে পারবেন, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। 5 মাস পর? হ্যাঁ। তখন ও আমাকে বলল যে আমার 18 তারিখ পরীক্ষাটা দেই তারপর আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 18 তারিখ আসলেই সামনাসামনি বলবো যে আমার তো এই প্রবলেম, আমি কি করবো। এর আগে 15 তারিখে তো এই ঘটনা সবাই জেনে গেল। আমার বান্ধবী আমার আম্মুকে ডেকে বললো যে আন্টি এই অবস্থা। আমার আম্মু তো তখনই শেষ। আমার আম্মু তখন কি বেঁচে আছে না কি কিছু বুঝতে না, এমন কান্না করতেছে আর কি করবে, আমাকে বকাও দিতে পারতেছে না, পুরো পাগলের মতো হয়ে গেছে। তখন আমাদের দোতলায় একটা আন্টি ছিল, আন্টিটা ছিল আবার অ্যাডভোকেট। তো ওই আন্টিকে ডাকার পর বলে যে আমার সাথে একটু চলো, মার্কেটে চলো, ফোন দিতে হবে এক জায়গায়। আমাকে সহই আমি সাথে ছিলাম, আমাকে সহই মার্কেটে নিয়ে যেয়ে ফোন করলো ওর কাছে, জুয়েলের কাছে ফোন করলো যে আমাকে আম্মু আর আন্টি যা যা শিখাই দিছে আমি তাই ওকে বললাম যে তুমি কি আসবা, তুমি কালকের মধ্যে আসো, তুমি কালকের মধ্যে আসবা। আম্মু শিখাই দিল যে বলো যে আমি প্রেগনেন্ট, তুমি কি আমাকে বিয়ে করবা কি করবা না, যদি বিয়ে করো তাহলে কালকে আসো। আপনার আম্মু আপনাকে এই কথা বললো ওই ছেলেকে বলার জন্য যে তুমি আসো। তারপর যখন ও আমার কথায় সাই দিতেছে না, তখন আমার ওই আন্টিটা ফোন নিয়ে বললো যে দেখো জুয়েল, ও তো নাছরবান্ধা, ও বললে না আমার পরীক্ষা আমি আসতেই পারবো না, পরীক্ষা আমি আসতে পারবো না। একই কথা, আমার বাসায় তো পুরো একদম অন্ধকার। আমার আব্বুরে বললো, আমার আব্বু আমাকে সবচেয়ে বেশি 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে। সে জায়নামাজ থেকে এক বিন্দুর জন্য উঠে নেই, শুধু আল্লাহর কাছে একটা দোয়া করছে আমার মেয়ের কোনো সর্বনাশ, কোনো ক্ষতি যেন না হয়, এই ছেলে যেন আশা পড়ে, এরকম একটা ওখান থেকে উঠিনি, জায়নামাজ থেকে উঠিয়ে নি আমার আব্বু। তো আমাকে আমার আম্মু আরো অনেক কিছু ডিটেল জিজ্ঞেস করলো যে তুমি কবে এগুলো করছো, কেন করছো এই সেই। তখন আমি বললাম যে আম্মু আমি তো আসলে আমার সাথে এরকম হয়েছে। আমাকে বলছে তুমি বলো নি কেন, আমার কাছে কেন বলনি, মা হইতেছে সবচেয়ে কাছের বন্ধু, তুমি কেন আমাকে বলনি। তখন আসলে আমি কিছুই বলিনি, আমি শুধু কান্না করছি, কিছুই বলিনি, কিছু বলতে পারিনি। তারপর পরের দিন সকালবেলা আমার সিঁড়ির যে মুরব্বীরা আছে এদেরকে আমার বাবা ডেকে এই ঘটনাটা বললো যে
এরকম একটা ঘটনা, এখন আপনারা যদি হেল্প না করেন তাহলে আমি একা কিছু করতে পারবো না। তখন আমাদেরকে ডাকছিল আপনার আব্বু ডেকে। কাকে রেখেছে? আমাদের সিঁড়িতে যে মুরব্বীরা থাকে, সিঁড়ি মানে হচ্ছে আপনাদের বিল্ডিং? হ্যাঁ, বিল্ডিং এর যে আঙ্কেলরা আছে তাদেরকে ডাকলো। এর মধ্যে যে আন্টির কথা বললাম, ওই আন্টির আব্বু ছিল একটু উপরের লেভেলে। তো ওনাকে আমি নানা ডাকতাম। তো ওই নানাকে আগে বলা হয়েছে যে আপনি একটু সিঁড়ির লোকজনকে নিয়ে একটু আমার বাসায় আসেন, আমার বাসায় একটা প্রবলেম হয়েছে। তো ওনারা আসার পর পরামর্শ করে যে কি করলে কি করা যায়। তখন ওই নানাটা বলল যে ঠিক আছে, আমি এটা অফিসে যাওয়ার পর অফিসে আমাদের যে বস আছে ওদেরকে জানাবো এবং কিভাবে কি করা যায় সেটা আমরা দেখতেছি। এবং সেই লোকজনই একটা দায়িত্ব নিল যে কিভাবে এই মেয়েকে কি করা যায়। তো আমাকে আমার নানা অনেক কিছু জিজ্ঞেস করছে যে তুমি কি ও কি তোমাকে কোনো চিঠি দিছে বা ও লিখছে, এরকম কোনো কাগজ আছে? তো আমি বললাম হ্যাঁ আছে, আমার কাছে এরকম কাগজ আছে। তো আমাকে দেখাইতে বললো। পর আমি সব দেখাইছি যে এই ডায়েরিতে এত ডেট গুলা লেখা আছে, যে ও কোনদিন আসছে আমার এখানে। তারপর আমাকে একটা চিঠি লিখছে, এগুলা দেখালাম। চিঠি লিখতো আপনার কাছে? হ্যাঁ, চিঠি লিখতো আমার কাছে। কেন, কি ধরনের, কি ভাষা থাকতো চিঠিতে? চিঠিতে ভাষা ছিল এরকম যে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, টেনশন করো না, নিজের যত্ন নাও। আর ছিল এরকম যে আই লাভ ইউ, এই এতটুকুই, এগুলাই ভালোবাসার কথাগুলা লেখা ছিল এরকম। চিঠিগুলা অনেকদিন মানে এরকম ছিল না যে লেখা পোস্ট করলাম তারপর আসলো, এরকম না। ও যখন আসতো ও একাই আমার রুম থেকে কাগজ কলম নিয়ে আমার জন্য লিখতো, লিখে আমার কাছে দিত। আমার রুমে বসে আমাকে চিঠি লিখে আমাকে দিত এরকম। কিন্তু যে ও চলে গেছে ওখান থেকে চিঠি দিতে এরকম না। তো কতগুলো চিঠি ছিল এরকম আপনার কাছে? 3-4টার মতো। তো নানারা সবাই পরের দিন করলো, অফিসে গেল এবং আমাদের যে ছিল কমান্ডেন্ট ছিল ওখানে জানালো যে আমাদের অর্ডিন্যান্সের এক চাকরিজীবীর মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো ওনারা সিদ্ধান্ত নিল যে এখন কি করা যায়, ছেলে কোথায়? ছেলে তো বগুড়ায়। মানে তখন মিরপুরে ছিল, আপনি বলছিলেন কোচিং করছে। ও না, বগুড়া চলে গেছে। ও যখন জানতে পারছে যে আমি প্রেগনেন্ট, তখন ও ঢাকায় পরীক্ষা না দিয়ে চলে গেছে বগুড়ায়। পরীক্ষাটা অ্যাটেন্ড করেনি, চলে গেছে। তারপর আমাদের ওখান থেকে আমাদের যে স্যার আছে উনি একটা চিঠি লিখলো যে এই চিঠির মাধ্যমে, ওই চিঠিটা ওই বগুড়া থানায় দিলেই তোমাকে তারা হেল্প করবে, ওখান থেকে লোক যে ওকে নিয়ে আসবে এবং ও মেয়েটাকে বিয়ে করতে বাধ্য, এরকম। তো 5 জন ছিল আমাদের সিঁড়ির, 5 জন মিলে, আমার আব্বু যায়নি, 5 জন মিলে এই চিঠিটা নিয়ে চলে গেল। চিঠিটা এই মুহূর্তে আমার কাছে আছে, আমি একটু সামারি পড়তে চাই, চিঠিটার সারমর্ম পড়তে চাই। এটা মূলত এখানে আসলে যেভাবে লেখা হয়েছে, প্রথমে সালাম দেওয়া হয়েছে, দ্বিতীয়তে লেখা আছে যে উল্লেখ করা যাচ্ছে যে মোহাম্মদ আব্দুল্লাহ আল কাউসার জুয়েল, আপনি যার কথা বলছিলেন, পিতার নাম পড়বো না আমি, গ্রাম কোনটা পড়বো না, ডাকঘর পড়বো না, থানা পড়বো না, জেলা গাইবান্ধা। কেন বগুড়ার কথা আপনি বলছেন? না, গাইবান্ধা জেলা। ওর আব্বু যেহেতু সরকারি চাকরি করতো সেই জন্য ওদের কোয়ার্টারটা ছিল, মানে বাসা ভাড়া নিয়ে যে থাকতো ওটা ছিল বগুড়া। শিক্ষাবর্ষে গাজীপুর ক্যানবোর্ড কলেজের ছাত্র ছিল। উক্ত কলেজের ছাত্র হিসেবে সে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কর্মচারী, আপনার বাবার নাম, এবং আপনার বাসায় লজিং থাকতো। বাসায় লজিং থাকার সুবাদে সে অমুকের অপরিণত 14 বছর বয়স্কা মেয়ে শামিমা সুলতানা শানু, আপনার ডাকনাম, এর সাথে সখ্যতা গড়ে তোলে এবং মেয়েটিকে এক সময় তার লালসার শিকারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে জুয়েল মেয়েটিকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি যায়, কিন্তু তারপর থেকে জুয়েলের আর কোনো খবর নেই। সে মেয়েটি এবং মেয়ের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। 3 আছে যে মেয়েটি একেবারে কিশোরী, জীবনের ভালো মন্দ বোঝার আগে অন্তঃসত্ত্বা হয়ে পরিবার এবং সমাজের ধিক্কারের মধ্যে পড়েছে। সমাজই এখন পারে তাকে উদ্ধার করে মর্যাদা দিতে, পুনর্বাসিত করতে। সমাজের দায়িত্ব অন্তঃসত্ত্বা মেয়েটির অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠিত করা। 3 নম্বর পয়েন্ট আমি আরো একবার পড়তে চাই। মেয়েটি একেবারেই কিশোরী, জীবনের ভালো মন্দ বোঝার আগে অন্তঃসত্ত্বা হয়ে পরিবার এবং সমাজের ধিক্কারের মধ্যে পড়েছে। সমাজই এখন পারে তাকে উদ্ধার করে মর্যাদা দিতে, পুনর্বাসিত করতে। সমাজের দায়িত্ব অন্তঃসত্ত্বা মেয়েটির অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠা করা। এই পয়েন্ট আমি 2 বার পড়েছি, তার পেছনে যথেষ্ট কারণ আছে, সেটা আমি একেবারে অনুষ্ঠানের শেষে বলতে চাই। 4, পত্রবাহক বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কর্মচারী, তার অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠা করার মান সেই আপনাদের সাহায্যে সহায়তা প্রার্থী। আপনারা অবশ্যই আপনাদের সুনাম এবং মর্যাদার প্রভাব খাটিয়ে বিষয়টি ধর্মীয় সমাধানে ব্রতী হবেন। আর পরে যিনি পাঠিয়েছিলেন বা প্রাতিষ্ঠানিকভাবে তার কাগজে সিল সাপোর্ট এবং সাইন। এটা একটা খুবই ভালো কাজ করেছে, ছেলেটিকে নিয়ে আসার জন্য একটা প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, খুবই প্রশংসার কাজ। এবং এক্ষেত্রে আপনার বাবা যে চিন্তা ভাবনাটা করেছিলেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারপর কি হলো? তারপর এখান থেকে 5 জন চলে গেল ওখানে ওদের
প্রথমে ওদের বাড়িতে উঠেনি, প্রথমে সোজা মানে থানায় চলে গেছে। থানা থেকে এই চিঠিটা দেখানোর পরে ওনারা থানা থেকে লোক পাঠায় যে ওনাদের সাথে যাওয়ার জন্য ওদের বাড়িতে। তো পুলিশ সাথে চলে গেল ওদের বাড়িতে। বাড়িতে যাওয়ার পর প্রথমে ও ছিল না। ওর বাবাকে বলল যে আপনার ছেলে, এই চিঠিটা দেখানো হলো যে আপনার ছেলেকে হাজির করেন, আপনার ছেলে এরকম একটা কর্ম করছে, এটার সমাধান দিতে হবে। যখন চাপ দেওয়া হলো তখন ওনার ছেলে বাসায় আসলো। বাসায় আসার পর মানে কি ওই বগুড়াতে বাসায় আসলো? বগুড়াতে বাসায় আসলো। বাসায় আসার পর আমাকে একটু জানাবেন ওনার বাবা কি করতেন? ওনার বাবাও কি মানে? ওনার বাবা হচ্ছে আপনার সরকারি চাকরিজীবী, এগ্রিকালচার অফিসার। কোয়ার্টারে থাকার কথা, বাট উনি হচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকে। বাসা ভাড়া নিয়ে? হ্যাঁ, ভাড়া নিয়ে থাকে। ওকে। তো ওখানে ছেলে হাজির হইলো। তো ওকে ওর বাবা মা বললো যে তুমি সমাধান করে আসো, তুমি সমস্যা তৈরি করছো, সমাধান করে আসো। তো ওর আম্মু যখন এই কথা বললো যে তুমি আজকে তোমার বোন হলে তুমি কি করতে, এই প্রশ্নটা ওকে করছিল, তখন ওর মামা আর এক নানাকে নিয়ে আর ও তিনজন চলে আসছে আমাদের এই 5 জনের সাথে আমাদের গাজীপুরে। আপনাদের এখান থেকে 5 জন গিয়েছিল? হ্যাঁ, 5 জন গিয়েছিল। এবং 5 জনই খুব উঁচু লেভেলের লোক গিয়েছিল। তারপর চলে আসছে তখন রাত 1টা বাজে, আসছে 1টা বাজে। তখনই আমার আগেই ফোন করে দেওয়া হয়েছে যে ওদেরকে নিয়ে আমরা আসতেছি। তো এদিকে কাজী টাজি সবই ঠিক করা ছিল, আমাদের বাসায় ওদের ওখান থেকে লোকজন আসবে সেই প্রিপারেশনও নেওয়া হয়ে গেছিল, যে থাকা খাওয়া সবই ঠিক হয়ে গেছিল। তো রাত্রে যখন আসলো, প্রথমে আমাদের রুমে উঠায়নি, দোতলা যে আন্টির কথা বললাম আমি, যে নানার কথা, ওনাদের বাসায় উঠানো হয়েছে তাদেরকে। তারপর তাদের সাথে একটা কথা বলা হলো যে এখন তো ছেলেকে, এই মেয়েকে বিয়ে করতে হবে, এখন আপনারা কি করবেন আপনারা, বা কি ওর জন্য কিছু কিনবেন বা কিছু নিবেন? তখন ওর মামা বলল যে হ্যাঁ, ওর জন্য আমরা একটা শাড়ি আর একটা নাকফুল নিয়ে আসবো। আমার এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে এই পত্রে উল্লেখ করা আছে আপনার বয়স 14 বছর এবং এটা একটা প্রশাসনিক পত্র এবং একটা প্রাতিষ্ঠানিক পত্র। সেই সময়ে তাকে আপনার চিন্তা করা হচ্ছে আপনাকে বিয়ে দেওয়া হবে, এবং আমার বয়স হচ্ছে তখন 14 বছর, যেটা এই পত্রে একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার কোনো এখতিয়ার কারণ নেই, এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটার উদ্যোগ নেওয়া একেবারে রীতিমতো অন্যায়। তাহলে এই ধরনের কাজ তারা কোন চিন্তাতে করেছিল, মানে কেন করেছিল, আপনার কি মনে হয়? তখন তো এটা ছাড়া মনে হয় না যে কিছু করা ছিল। তারা এই চিন্তাটা করছে যে বয়সটা যখন আর কি 14 বছর, এটাকে একটা তো সমাধানে নিতে হবে, যে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি বরং এই প্রশ্নটা আমি শ্রোতাদেরকেই করতে চাই। ওকে আসলে প্রশ্নের মধ্যে না ফেলাটাই উচিত হবে, ও বরং ওর জীবনের গল্পটা ভালো করে বলুক আমাদের কাছে। আমি বরং এই প্রশ্নটাই করছি, মানে পুরো সিস্টেমটাকে প্রশ্নটা করছি। যে লেটারটা দিয়ে সে ছেলেটাকে নিয়ে আসা হলো ধরে, সেটা একটা প্রাতিষ্ঠানিক পত্র এবং সেই পত্রে স্পষ্ট করে উল্লেখ করা আছে বাসায় লজিং থাকার সুবাদে সে জনাব অমুকের অপরিণত 14 বছর বয়স্কা মেয়ে এর সাথে সখ্যতা করে তোলে, এবং এই পত্রের প্রেক্ষাপটে সেখানে গিয়ে প্রাতিষ্ঠানিক ভাবেই তাকে ধরে নিয়ে আসা হয়েছে এবং সেই সময়টা বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যখন শানুর বয়স মাত্র 14 বছর, মানে প্রাপ্তবয়স্ক হতে তার আরো 4 বছর বাকি। আচ্ছা, তারপরে কি হলো? তারপর ওর মামা আর ওর নানা মিলে আমাদের এখানকার একটা মার্কেটে গিয়ে একটা শাড়ি, একটা সুতি শাড়ি আর একটা নাকফুল নিয়ে আসলো। নিয়ে এসে তখন আমাদের বাসায় নিয়ে আসা হলো, ওদের দোতলা থেকে নিচে নামানো হলো যে আসেন। তো ওরা বাইরের রুমে ছিল, আমি ভিতরের রুমে ছিলাম। বিয়ে পড়ানো হলো। সেখানে যে জিনিসটা হয়েছে যে কাবিন নিয়ে অনেকটা কথা কাটাকাটি হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে। যে এরকম ছিল যে আমার এখানে যারা আছে, আমার লোকজন, আমার আত্মীয় স্বজন, এরা চাইতেছে যে 5 লাখ টাকা কাবিন হোক, কিন্তু ছেলের যে গার্জিয়ান আছে 2 জন, ওরা বলতেছে না, কিছুতেই 5 লাখ টাকা করবো না, আমরা 2 লাখের উপরে কাবিন করবোই না। অনেকটা জোরাজুরি করার পর ওরা যেহেতু আমাদের এখানে আর আমাদের এখানের লোকজনের একটা চাপে ওরা বলল ঠিক আছে, ওকে, বাধ্য হলো করতে, ঠিক আছে 5 লাখ। তারপরে 5 লাখ টাকা কাবিন করে আমার বিয়ে পড়ানো হলো। সেই রাতে তখন রাত 1টা বাজে। তখন আপনার বয়স 14 বছর, আপনি ক্লাস 9 পড়েন, রাইট? হ্যাঁ। তারপর ছেলেটা কিসে পড়তো তখন? ছেলেটা এখনো পড়েনি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে। তার মানে ছেলেটার বয়স 18 বছর, সর্বোচ্চ 18 বছর। তার মানে সেও কিন্তু প্রাপ্তবয়স্ক হয়নি। এবং এই ব্যাপারগুলো যদি গ্রাম অঞ্চলে ঘটে থাকে, আমরা যদি গ্রাম অঞ্চলে দেখি এই জিনিসগুলো হয়েছে, ওরা তো ভুল করেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওরা দুজনই ভুল করেছে এবং সেটার ব্যাপারে আমরা কোনো মন্তব্যই করতে চাই না। হ্যাঁ, ভুল করেছে, কিন্তু সমাজ, এখানে সমাজের কথা বলা হচ্ছে, সমাজের সাথে বিশাল এক প্রতিষ্ঠান জড়িত, প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সবকিছু মিলিয়ে যে আসলে কি হলো এটা আপনারা বিবেচনা করে নেবেন, কারণ দুজনই কিন্তু প্রাপ্তবয়স্ক নয়। যাই হোক, তারপরে কি হলো? তারপর আমার আন্টি
মানে যে আন্টির কথা আমি বলতেছি বারবার, ওই আন্টি আমাকে বলল যে তুমি এখন একটু ওই রুমে যাও, জুয়েলের কাছে যাও, কথা বলো। তো আমি তো খুবই রাগ যে আমি ফোন করছি, আমি আমার আম্মু আমার আন্টি ফোন করছি, তারপরেও ও পরীক্ষায় অ্যাটেন্ড না করে ও মিথ্যে বলে ফাঁকি দিয়ে ও বগুড়ায় কেন চলে গেল? ও যদি আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ও কেন চলে গেল? এরকম একটা রাগ মনের ভিতর। তখন আমি কিছুতেই ওর রুমে যাবো না, খুবই রাগ, আমি যাবো না, কিছুতেই যাবো না ওর সামনে। ওর চেহারা দেখতেই যেন আমার খুব বেশি রাগ হইতেছে, এরকম একটা ভাব, যাবোই না। তখন আমার আব্বু বললো যে শানু তুমি যাও। তখনই আমি আর একটা কথাও বলিনি, গেলাম, রুমে গেলাম। তখন আমার জিজ্ঞেস আমি যাওয়ার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রত্যেকটা মেয়ের জীবনে, প্রত্যেকটা ছেলের জীবনে বিয়ে ব্যাপারটা অদ্ভুত রকমের একটা স্বপ্নের জায়গা, একেবারে অনাড়ম্বর ভাবে, একেবারে কোন রকম বললেন একটা সুতি শাড়ি, একটা অসামাজিক একটা পরিবেশ, সবকিছু মিলিয়ে এরকম একটা, আপনার ফিলিংসটা ওই মুহূর্তে কেমন ছিল? ফিলিংসটা আসলে একটা, আমার ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝি যে বউ জিনিসটা যখন আমি বুঝি, তখন মনে হইতো যে বউ সাজবো, এক সময় আসবে যে আমি অনেক সুন্দর করে বউ সাজবো। যখন ও একটা সুতি শাড়ি আমাকে দিল, আমি শাড়িটা পরি নেই, আমার ওপরে দেওয়া হয়েছিল, মাথার ওপরে দেওয়া হয়েছিল, নাকফুলটা আমি পরছি, বাট শাড়িটা যখন আমি মাথার ওপরে দিছি, আমার ভেতর থেকে অনেক কষ্ট হইতেছিল, অনেক কাঁদতেছিলাম আমি, যে আমার লাইফে কি হয়ে গেল, আমি কি ভাবলাম কি হলো, আমি কি করতে চাইলাম কি হইলো আমার লাইফটা, এরকম একটা কাজ করছে। তারপর রুমে গেলাম, যাওয়ার পর আপনাদের কি বাসর ঘর সাজানো হয়েছিল? না, কিছুই হয়নি, সিম্পল একটা রুম। রুমে যাওয়ার পর ও আমাকে অনেক প্রশ্ন করা শুরু করলো যে তুমি কেন আমাকে বললা না, আগে কেন বললা না, কেন তুমি লুকাইলা, আর আজকে লুকাইছো বিধায় এই অবস্থা হয়েছে তোমার, তুমি তোমার লাইফটা নষ্ট করছো, আমার লাইফটাও নষ্ট করছো, এরকম কথাবার্তা। তখন আমার অনেক কষ্ট লাগছে, আমি কিছু না বলেই শুয়ে পড়ছি, চুপচাপ যাই শুয়ে পড়ছি এক সাইডে। শুয়ে পড়ার পর ও বলতেছে যে জানালাগুলো লাগাও। আমি আবার উঠলাম, উঠে আবার জানালাগুলো লাগালাম, আবার ওর সাথে কথা না বলে আবার শুয়ে পড়লাম। তখন ও আমার হাতটা ধরে টেনে, মানে সোফা ছিল, ও সোফাতে বসা ছিল, হাতটা ধরে টেনে সোফাতে বসানোর পর খুব কান্নাকাটি শুরু করে দিল। আমি ওর মুখের দিকে তাকাই আছি, আমার মান সম্মান, আমার বাড়িতে পুলিশ গেছে, আমার বাড়িতে মান সম্মান কিছুই রইল না, আমি বাবা মার কাছে ছোট হয়ে গেলাম, আমার বাবা মা আমাকে কি বলবে, আমি কি করলাম, এরকম কথাবার্তা বললো। তো ওর কান্না দেখে আমারও কান্না পাইলো, যে আমরা দুজনেই ভুল করছি, এরকম মনে হলো যে আমরা দুজনেই ভুল করলাম, কেন করলাম আমরা এরকম মনে হইতেছিল তখন। তারপর রাতটা তো এইভাবেই পার হয়েছে। পরের দিন সকালবেলা ওর মামা এবং নানা দুইজন চলে যাবে, তো ওর বড় ভাইকে ফোন দিল যে ভাইয়া তুমি আসো, এই দুইজন চলে যাক। তো ওর ভাই তারপরের দিন চলে আসলো, আর ওই দুইজন চলে গেল। ওর বড় ভাই আসার পর থেকে শুরু হলো আমাকে বোঝানো, ভাই আসার সাথে সাথে আমাকে বোঝানো শুরু হয়ে গেল যে তুমি, আমি খাটে ওপর বসে আছি, সে একটা টোল ছিল, সুপার যে টোলটা সামনে নিয়ে বসে আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি বেবিটা মিসক্যারেজ করে ফেলো। এটা বড় ভাই প্রথমে আপনাকে বলল? বড় ভাই প্রথমে বলল। তখন আমি একটু অবাক, আমি একবার ওর দিক তাকাইতেছি, একবার ভাইয়ার দিক তাকাইতেছি। তারপর আরো অনেক কিছু বোঝানো শুরু হয়ে গেল যে যদি তোমার এই বেবিটা ছেলে হয় তাহলে দেখা যাবে যে সবার আগে বাবাকে খুন করতেছে, আর যদি মেয়ে হয় তাহলে কখনোই বিয়ে দিতে পারবে না, সবাই তাকে জারজ সন্তান বলবে, বড় হয়ে কোথাও বিয়ে দিতে পারবে না, আর তোমার পড়াশোনাও নষ্ট হয়ে যাবে, আর তোমার হাজবেন্ডের যে এখন একদম মাঝপথ, এই পথেও তোমার হাজবেন্ডের পড়াশোনাও নষ্ট হয়ে যাবে। তারপর কি করতে হবে, যে কামলা দিয়ে খেতে হবে, তখন কি তোমরা ভালো থাকতে পারবে, এরকম আমাকে প্রশ্ন করতেছে, বিভিন্ন রকমের প্রশ্ন করে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে। তো আমার হাজবেন্ডও কিন্তু এরকমই কথাবার্তা আমাকে বলতেছে, বুঝাইতেছে, একদিন দুদিন করে বুঝাইতেছে। লাস্ট আমি একটা কথা আমাকে বলা হয়েছিল যে তুমি মেয়ে হলে বিয়ে দিতে পারবে না, তাকে জারজ বলা হবে। এই কথাটা আমার অনেক বেশি লাগছিল। তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি বেবি মিসক্যারেজ করবো। ক্লাস 9 এ পড়েন আপনি, 14 বছর বয়স, আপনি 5 মান্থ প্রেগন্যান্ট, এবং আপনি ওই সময় বেবি অ্যাবর্ট করতে যাচ্ছেন। আপনার ফিজিক্যাল, আমি একেবারেই হ্যাংলা ছিলাম, আর বলতেছি, তো তখন আমি রাজি হয়ে গেলাম যে হ্যাঁ আমি বেবিটা মিসক্যারেজ করে ফেলবো। তো এখন বিভিন্ন হসপিটাল আমাকে নেওয়া হচ্ছে, ওর ভাই বিভিন্ন হসপিটাল কেন নিচ্ছে? বিভিন্ন হসপিটাল এই কারণে যে হসপিটালে আমি যাচ্ছি না কেন, আমার অপারেশন করতে চাইতেছে না। একই হইতেছে আমার প্রেশার এতই কম ছিল, অনেক কম ছিল, আর গায়ে রক্ত একেবারেই ছিল না। তো এই কারণে ডাক্তাররা বলতেছে না আমরা এটা করতে পারবো না, যদিও করি আপনাকে বনসই দিতে হবে, যে কিছু হলে, এই মেয়ের কিছু হলে এটার জন্য ডাক্তাররা দায়ী থাকবে না। আপনার প্যারেন্টস যারা ছিল, আপনার অভিভাবক যারা ছিল, তারা কি বলছিল? আমার আব্বু এটার জন্য আমাকে একদমই সাপোর্ট করেনি, আমাকে অনেক বুঝাইছে যে আমরা পালবো, তোমার পালা লাগবে না, আমরা পালবো। আমার এক আন্টি ছিল, যে অনেক গরিব একটা আন্টি, আমার আম্মুর খালাতো বোন।
তো ওই আন্টি আমাকে বলছে যে তুই শুধু আমাকে দিয়ে দে, জন্মটা দিয়ে আমাকে দিয়ে দে, আমি সারা জীবন তো সামনেই আসবো না ওর নিয়ে, এরকম বলছে। তারপর আমি রাজি হইনি, আমি বলছি না, আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি বেবিটা রাখি, আমাদের কাছে রাখবো না, আমার আন্টিকে দিয়ে দেবো, নিয়ে যাক, আমার চোখের সামনে থাকবে না, অনেক দূরে নিয়ে যাবে, এরকম বলছে ওকে আমি। কিন্তু ও কিছুতেই কিছু না, মিসক্যারেজ করতেই হবে, তাহলে তোমার প্রবলেম আমার প্রবলেম, এটা থাকলে অনেক প্রবলেম হবে, অনেক প্রবলেমের কথা আমাকে বোঝালো। তারপর তো আমি রাজি হলাম। আমার আব্বু আম্মু একদমই রাজি ছিল না। অনেক হসপিটাল ঘোরার পর আমাদের গাজীপুরে যে সদর হসপিটাল, ওখানকার একটা নার্স ছিল মহিলা, ওই মহিলা আমাকে আমার হাজবেন্ডকে বললো যে আমি এই জিনিসটা করাই দিতে পারবো, তবে এইখানে না, হসপিটালে না, একটা বাড়িতে। তখন আমার হাজবেন্ড রাজি হয়ে গেল, ঠিক আছে আমাদেরকে ওখানে নিয়ে চলেন। তো সেদিন আমরা ঠিকঠাক করে চলে আসছি, বাসায় চলে আসছি। বাসায় আসার পর আম্মুরও বলছি যে আম্মু এই ঘটনা, এখানে নিয়ে গেছিল সদর হসপিটালের এক নার্স আছে, নার্স আমাদের এই বলছে। তখন আম্মু ওই নার্সের কথা বলার সাথে সাথে আম্মু নার্সকে চিনা ফেলছে, বলছে এটা তো এই নাম না? আমি বলছি হ্যাঁ এই নামটাই। তো বলছে বাবা তুমি মরে যাবা, আমাকে বলছে বাবা তুমি মরে যাবা, তোমার কোনো দরকার নাই, তুমি জুয়েলকে মানা করে দাও যে আমি মিসক্যারেজ করবো না, মানা করে দাও। আমার মা তো একদমই রাজি না, একদমই না। তো আমি বললাম না আম্মু এই সমস্যা হবে, দেখো মা আমার এই যে পড়াশোনা একদম একেবারে নষ্ট হয়ে যাবে, আর ছেলে হলে ওর বাবাকে খুন করবে, মেয়ে হলে এই করবে, বিয়ে দিতে পারবো না, যার সন্তান বলবে, এরকম আমার মাকে আমি বুঝাইতেছি। তারপর আমার আম্মু আর কিছুই বলে নাই, আম্মু রাজি না, মানে হ্যাঁও বলে নাই নাও বলে নাই, কিছুই না, চুপ করে আছে। তারপরের দিন সকালবেলা আমি আমার হাজবেন্ড দুজন হসপিটালে, মানে ওই সদর হসপিটালে চলে গেলাম। যাওয়ার সময় আম্মু গোসলখানায় ছিল, বলার জন্য যে বলবো যে আম্মু আমি চলে যেতেছি, আম্মু আমার চেহারাটাও দেখেনি, শুধু গোসলখানার ও পাশে আম্মা ছিল, আমি এ পাশ থেকে বললাম যে আম্মু আমি চলে গেলাম। ওখান থেকে ওই নার্স একটা বাড়িতে আমাকে নিয়ে গেল। ওখানে ওই বাড়িতে আসলে যে মহিলা, ওই মহিলা বেবি মিসক্যারেজই করে, ওনার কাজই হচ্ছে এটা। তো রুমটা ছিল এরকম, আমি বলতে চাই যে একটা বেড ছিল আর পাশে আরেকটা বেড ছিল, আর যে বেডটাতে আমি ছিলাম ওই বেডটা আমাদের বিছানা যেরকম তোষক জাজিম থাকে এরকম সেম, কোন হসপিটালে যে বেড গুলো ওরকম না, এরকম বেড। তো ওখানে আমাকে নিয়ে গেল, ওখানে ওই বেডে আমাকে রাখা হলো, এবং যখন আমি গেছি তখনই আমাকে দেওয়া হলো, স্যালাইন দেওয়া হলো, আর একের পর এক ক্যাপসুল খাইতে দেওয়া হলো। আমাকে একের পর একটা ক্যাপসুল খেলাম। আর এটা ওই নার্সে করছে, কোনো ডাক্তার না, কোনো ডাক্তার না, নার্সও বলা যাবে না ওটাকে। নার্স তো ওখানে আমাকে পরিচয় করে দিয়ে চলে আসলো। কে করছে আপনি কিছুই জানেন না? কে করতেছে আমি কিন্তু জানি না। একটা মহিলা ছিল, একটা বুড়া মহিলা ছিল, উনি করছে সবকিছু, উনি আমাকে ওষুধ দিতেছে, উনি আমাকে স্যালাইন লাগাইছে, উনি আমাকে এই স্যালাইনের ভিতর যে বিভিন্ন রকমের ওষুধ ওগুলা দিচ্ছে, ওই মহিলাই করছে। যখন আমার পেটের ব্যথাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, পেটে ব্যথা করতেছে, আমার কোমর থেকে পেটে ব্যথা করতেছে, আস্তে আস্তে ব্যথা করতেছে। যখন আমার ব্যথাটা এত পরিমাণ বেড়ে গেল যে আমি কিছুতেই থাকতে পারছি না, আমার অনেক চিল্লাচিল্লি করতেছি, আমি অনেক চিল্লাচিল্লি করতেছি। তখন আমার হাজবেন্ড কি করলো যে আমার আম্মুকে যে বাসায় আয়সা নিয়ে গেল, আমাকে ওই অবস্থায় ওখানে রেখে আমার আম্মুকে নিতে আসলো। আমার আম্মু কিন্তু আম্মু ডাকে না, ডাকে আন্টি। তো বললো আন্টি আপনি একটু চলেন, শানুর অবস্থা তো ভালো না, একটু চলেন, এরকম। তো আম্মু তো ওই কথা শোনার পর আমার আম্মু পাগলের মতো ওর সাথে চলে আসছে। আমাকে যখন দেখছে যে আমি বেডের মধ্যে এরকম ব্যথায় কাতরাতেছি, তখন আম্মু যে কি করছে আমি মানে না দেখলে সেটা কেউ বুঝবে না। আমার সারা মুখে আম্মু এত চুমা খাইতেছে আর বলতেছে আমার মেয়ে মরে যাচ্ছে, আমার মেয়ে মরে যাচ্ছে, এরকম করতেছে। তারপর ওই দিন সারাদিনই আমি বেডেই ছিলাম, এরকম স্যালাইন চলতেছে, আমি ব্যথায় এরকম চিল্লাইতেছি। পরের দিন শুক্রবার সকালবেলা, এটা ছিল 16 আগস্ট, বেবিটা নর্মালি হইলো, এবং সেটা মৃত। আমি একটা কথা বলতে চাই যে যখন বেবিটা অনেক নড়তেছিল আমার পেটের মধ্যে, তখন ওই মহিলাটা একটা ছোট কলসির মধ্যে গরম পানি নিয়ে আমার পেটের উপর রাখছিল। তখন মনে হইলো কি যে আরো বেশি মনে হয় বাচ্চাটা নড়তেছে, চিল্লাইতেছে, এরকম মনে হইলো আমার কাছে। তারপরে পরের দিন তো হলো, তখন আমার আন্টিকে আমার আম্মু খবর দিল যে তুমি একটু আসবো। এটা ওই আন্টি যে আন্টিটা বেবিটা নিতে চাইছিল, বলছিল আমি সারা জীবন আসবো না তোমার সামনে। আন্টিটা আসার পরে আমি বললাম আন্টি আমাকে একটু বেবিটাকে দেখান তো, চেহারাটা একটু দেখান আমাকে। তো আন্টি একটু ঘুরায় আমাকে চেহারাটা দেখালো। তখনই আমি সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমি কত বড় একটা ভুল করছি। সেদিনই চলে আসছি, ওখান থেকে নিয়ে আসছে আমাকে একটা সিএনজি ভাড়া করে বাসায় নিয়ে আসছে। নিয়ে এসে আমি খুবই অসুস্থ, আমাকে ওষুধপত্র দেওয়া হয়েছে, আমি একদমই মানে আমাকে কোলে করে মানে এসে নিতে হয়, গোসলখানায় কোলে করে আমাকে টয়লেটে নিতে হয়, এরকম অবস্থা। বেবিটা কি ছেলে ছিল না মেয়ে ছিল? মেয়ে ছিল। তো অনেক অসুস্থ। ও আমাকে এখানে রেখেই আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, একটু সন্ধ্যা টাইপ হয়ে গেছে,
তো আমার আম্মু তখনও আর কি ওষুধপত্র আনতে পারেনি। আম্মু আর আব্বু দুজনে মিলে মানে আমাদের বাহিরে গেল আর কি, মার্কেটে গেল যে ওষুধগুলো নিয়ে আসি আর ওরে রাইখে গেল, আমার হাজবেন্ডকে আমার বাসায় রাইখে গেল যে তুমি একটু কাছে বসে থাকো, ওর কাছে বসে থাকো। তো ও বসেই ছিল। কিছুক্ষণ পরে একটা ফোন আসছে, ফোনটা ছিল ওর একটা পাতানো বোন ছিল, ওইটা আমাদের ওখানকারই পাতানো বোন, ও বোন ডাকছিল আর ওর ওই বোনের মাকে ও মা ডাকছিল। তো ওই ফোনটা পেয়ে ও আমাকে, আমার এত জ্বর, এত অসুস্থ, আমি এই অবস্থায় রেখে ও চলে গেল বোনের কাছে, চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যে আমার এত জ্বর উঠছে, মানে আমি কাঁপতেছি। আমার ছোট বোনটা একটা ল্যাব দিছে, আরেকটা ল্যাব দিছে, 3টা ল্যাব দেওয়ার পর আমি কাঁপতেছি, আমি কাঁপা পড়ে যেতেছি, এত আমার জ্বর উঠছে। বালিশ দিয়ে আমার ছোট বোনটা ওপরে ওঠা মানে চাপ দিয়ে রাখছে আমাকে। তো তারপরে দেখতেছি আমি আরো বেশি, মানে আমার অবস্থা এত খারাপ। তার পাশে একটা আন্টি ছিল, আন্টিকে ডেকে নিয়ে, আন্টি একটু আসেন তো, আপু তো এরকম করতেছে। আন্টিও আসছে, এমন সময় আমার আব্বু আম্মু চলে আসার পর দেখে আমার এই অবস্থা, তাড়াতাড়ি মাথাটাতে পানি টানি দিল, দেওয়ার পরে একটু ঠিক হলাম, ওষুধ খাওয়ালো, একটু ঠিক হলাম। তো আমাকে জিজ্ঞেস করলো জুয়েল কোথায়? আমি বললাম রোজি আপু ফোন দিছে তো ওখানে গেছে। ওর বোনের কথা বললাম যে ওখানে ফোন দিছে তো ওর কাছে গেছে। তো আমার আব্বু এত রাগ ছিল, মনে হয়েছিল সেদিন ওকে মেরেই ফেলবে, এই অবস্থা। আমার আব্বু খুব রাগ করছে। ও আসার সাথে সাথে আমার আব্বু ওর ডাইকে নিছে, এদিকে আসো। তো যাওয়ার পরে ও আমার আব্বুর, আমি জানি না, আমি তো এই রুমে, ও আব্বুকে হাত দুইটা ধরে কি যে বললো আমি জানি না। আমার আব্বু একেবারেই ঠান্ডা হয়ে গেল, কিছুই বললো না, কিছুই বললো না যে আমার মেয়েটাকে এইভাবে রাইখা গেলা, বা আমার মেয়েটাকে এত অসুস্থ তুমি কিভাবে গেলে, ওখানে যাওয়াটা কি এত জরুরি ছিল, এগুলো কিছুই বলেনি। ও হাত ধরে কি বোঝালো, আমার বাবা একদমই ঠান্ডা হয়ে গেল। কি বুঝেছিল পরে জেনেছেন কিছু? না, আমি কিছুই শুনিনি। কথাটা এরকম ছিল যে ও এরকম একটা ছেলে যে কোনো মানুষের সাথে কথা বলতো এমনিতেই নর্মাল হয়ে যেত, মানে ওর প্রতি একটা আকর্ষণ চলে আসতো, ছেলে হোক মেয়ে হোক। এখানে আমি একটু বলি তাদেরকে, সেটা হচ্ছে যে হি ইজ লুকিং টু স্মার্ট, এবং ওর ছবিগুলো আমি দেখেছি, আসলেই অনেক অনেক সুন্দর দেখতে, অনেক ইয়াং, অনেক হ্যান্ডসাম দেখতে। এবং শামিমা আজকে কিছু পিকচার, মানে কিছু ফটো নিয়ে এসছে ওর সাথে করে, তো ছবিগুলো আমি দেখছিলাম, আসলে ওদের সেই সময়কার ছবিগুলো বর্তমানে যদি দু একটা আছে ওর কাছে, ওগুলো একটু দেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে যে ও আসলে দেখতে অনেক ভালো এবং অনেক স্মার্ট এবং খুবই গুড লুকিং একটা ছেলে। যাই হোক, তারপরে কি হলো? তারপর ও আব্বুকে বুঝাইতে যায়, এই রুমে চলে আসলো, খাওয়া দাওয়া করলো, আমাকেও খাওয়াইলো। পরের দিন সকালবেলাও চলে গেল, আমাকে এই অবস্থায় রেখে। আমি অসুস্থ, আমি নিজে কিন্তু নিজে হেঁটে গোসলখানায় যেতে পারি না। ওই বড় যে ভাইটা এসেছিল তিনি কি করলেন? তিনি তো আমাকে যখন বাচ্চাটা মিসক্যারেজ করে ওটার পরেই উনি চলে গেছে, উনি আর থাকিনি, চলে গেছে। তো আমার হাজবেন্ডও তার পরের দিন চলে গেছে। আমি আমার বিয়ের কারণে অনেকটা আমার বাবা ঋণী হয়ে গেছিল। আর আমি যেটা শুনছি যে ঋণীর চাইতে যেটা হয়েছে যে আমাদের সিঁড়ির যারা আমাদেরকে হেল্প করছে তারাই চাইতেছে না যে আমরা এই সিঁড়িতে থাকি বা আমরা এখানে থাকি। আমি এটা পরবর্তীতে শুনছি যে তারাই হয়তো বা চাইতেছে না যে আমরা এখানে থাকি। মানে যে বিল্ডিং এর লোকজন ধরে আপনাদেরকে আয়োজনটা করে দিল, এখন তারাই চাচ্ছে না যে আমরা এখানে থাকি, ওই বিল্ডিং আপনারা থাকেন। তো আমার আব্বু বলল যে যেহেতু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, একটা মান-সম্মানের প্রশ্ন চলে আসছে, আবার আমি অনেক টাকা ধারের হয়ে গেছে, তাহলে কাজ করো, আমরা বাসাটা ছেড়ে দিই, বাসাটা ছেড়ে আমরা বাহিরে একটা বাসা নিয়ে ওখানে থাকি। তো সবার ডিসিশন একই হলো। একটা কথা বলতে চাই ভাইয়া, যেটা আমার সবচেয়ে কষ্টের এই জিনিসটা, যে আমার যে ইমিডিয়েট ভাইটা, ছোট যে ভাইটা, আমার এই ঘটনার পর আমার সাথে 2 বছর কথা বলেনি, টানা 2 বছর আমার সাথে কোনো কথা বলেনি। তখন ও আমার কাছে, আমাদের বাসাও থাকেনি, নানি বাড়িতে থাকতো। তখন ওর এসএসসি পরীক্ষা চলতেছিল, ও অনেক আমার সাথে একদমই কথা বলেনি টানা 2 বছর। আমার চেহারা দেখছে দূর থেকে, আমার সাথে কখনো কথা বলেনি। তো আমরা বাসা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাহিরে একটা অনেক নর্মাল একটা বাসা নিলাম, অনেক নর্মাল। ওখানে যাওয়ার পরে আগে থেকে একটু ওই যে বাবা বিদেশের ব্যাপারে ঋণ টিন ছিল, তারপর আবার আমার বিয়ের যে ঋণ টিন হয়েছিল, এগুলো মিলে অনেক কিছু মিলে অনেকটা ধারের হয়ে গেছে। ধার বলতে যেটা হয় যে সুদের টাকা যেটাকে বলে, এরকম টাইপের হয়ে গেছিল। তো ওখানে যাওয়ার পরে দেখা গেছে বাথরুমটা অনেক দূরে যায় বাথরুমটা গোসল করতে হইতো আমার, এরকম একটা পরিস্থিতি। তারপরও মানায় নিয়েছিলাম, আস্তে আস্তে মানায় নিয়েছি। তো সবসময় শরীরটা আস্তে আস্তে একটু ভালো হওয়া শুরু করলো, যে হ্যাঁ আমি ভালো হইতেছি, সুস্থ হইতেছি। তারপর আমি সারাক্ষণ একটা মন খারাপ করে থাকি, তো সারাক্ষণ একটা টেনশন, একটা মন খারাপ, কষ্ট, কারোর সাথে মিশি না, ঘরের মধ্যেই কারোর সাথে কথা বলি না, এরকম। তো আম্মু বললো তুমি সারাক্ষণ ঘরের মধ্যে এরকম বসে থাকো, তুমি কাজ করো, তোমার আন্টির কাছে চলে যাও। আমার আম্মুরা হচ্ছে 5 বোন, যে বোনটা মানিকগঞ্জ থাকে, ওর কাছে আমি চলে গেলাম মানিকগঞ্জে যাওয়ার আগে আমার একটু জানতে ইচ্ছা করছিল যে আপনি তো বিয়ে করলেন, এখন সে হচ্ছে আপনার বর, বিয়ে করার পরে সে বাড়িতে চলে গেল,
কিন্তু তার বাবা মা মানে আপনার শ্বশুর শাশুড়ি কি কখনো আপনার সাথে যোগাযোগ করেনি? সেই সময় বিশেষ করে যোগাযোগ করেনি আপনার সঙ্গে? না, কোনো যোগাযোগ কোনো করেনি? যোগাযোগ নাই, কোনো যোগাযোগ করেনি। আপনার বাবা মা কি ওই আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে যোগাযোগ করেছিল? না, করেনি। তারাও কোনো যোগাযোগ করেনি? তারাও কোনো যোগাযোগ করেনি। তারপরে আমাকে মানিকগঞ্জ রাইখা আসা হলো। আমি ওখানে 8 দিন ছিলাম। 8 দিনই বলবো না অনেক বেশি ভালো ছিলাম, টেনশনই ছিলাম অনেক, যে বাসায় আমি এই অবস্থায়, আমার আব্বু এত টাকা ঋণ হলো, কি হইতেছে, আমার ছোট ছোট ভাই বোন 2টা, আম্মু কি ঠিক মতো আছে কিনা, খুব টেনশন হইতো। তারপর 8 দিন ছিলাম। 8 দিন থাকার পর হঠাৎ আমার আব্বু ফোন করছে আমার খালুর কাছে। খালুর কাছে ফোন দিছে যে ও শানুর একটু দাও কথা বলি। তো আমি তখন বাসায় ছিলাম না, আমি তখন আমার ওই কাজিনের সাথে হাঁটতে বের হয়েছিলাম। তো আমার কিছুক্ষণ পরে যখন বাসায় আসছি তখন আমার আব্বু আবার ফোন দিছে। তখন আমাকে বললো যে তুমি চলে আসো বাবা, জুয়েল আসছে, তুমি ওখানে থাকাটা তোমার ঠিক হবে না, চলে আসো। কতদিন পরে আপনাদের বাড়িতে এসেছিল জুয়েল? 4 মাস। মানে বেবি অ্যাবর্ট করার পরে গেল, তার 4 মাস পরে সে আসলো। এর মধ্যে কিন্তু ওর সাথে আমার কোনো কন্টাক্ট নেই, কোনো যোগাযোগ নাই, কিছু নাই। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে 2004। ফোন তখন কি অ্যাভেলেবল? ফোন তখন অ্যাভেলেবল না। তো কোনো যোগাযোগ হয়নি। আমি অনেক চেষ্টা করছি। ওর এক মামা ছিল, আমি ভাবতাম যে হয়তোবা বাড়িতে যায়নি, হয়তোবা ঢাকায় আছে, যে মামার নাম্বার ও মামার কাছে থাকতো আর কি, মিরপুরে। তো ভাবতাম যে ওই মামার কাছে হয়তোবা আছে। আমি অনেকবার ওর মামার নাম্বারে ট্রাই করছি, কিন্তু ওর মামা আমাকে অনেক অপমান করছে, অনেক বাজে বাজে কথা বলছে। যাই হোক, তারপরে আমি ওর সাথে যোগাযোগ অনেক চেষ্টা করছি। তারপর 4 মাস যখন যোগাযোগ করতেই পারলাম না, 4 মাস পরে যখন ও আসছে, তখন আমার খুব আগ্রহ যে আমি এখানে থাকবোই না, আজকেই চলে যাবো, এরকম একটা ছিল। পরের দিন সকালবেলা আমি চলে আসছি বাসায় আসার পর দেখি যে ও আমাদের রুমে না, অন্য একটা রুমে শুয়ে আছে, অন্য একটা রুমে। আর আমাদের রুমে কিন্তু কিছুই ছিল না, বসার মতো, শোয়ার মতো। 4 মাস পরে এসে কিভাবে আপনাদের খুঁজে বের করলো? খুঁজে বের করছে যে আমার নানু বাড়িটা ছিল আপনার, আমরা যেখানে থাকি কোয়ার্টারে যেখানে থাকতাম, তার গেটের আর কি মানে অপর সাইডে। ও জানতো যে ক্যানবোর্ড কলেজটা তারপরেই শানুর নানির বাড়ি, এরকমও জানতো। তো ওই স্কুল গেট, ওইটার জায়গাটার নাম ছিল স্কুল গেট। ওখানে যাওয়ার পরে ও আমার আব্বু বা আমার আম্মু, বিশেষ করে আমার আম্মু, যেহেতু আমার আম্মু ওখানকার মেয়ে, আমার আম্মুর নামটা বলার সাথে সাথে ওকে দেখাই দিয়েছে যে ওরা এখানে থাকে। তারপর আমি চলে এসে দেখি ও অন্য একটা রুমে বসে আছে। সেই সময় তো আমাদের রুমে কিছুই ছিল না, কোনো ফার্নিচার, কোনো কিছুই ছিল না, সবকিছুই আমার আব্বু বিক্রি করে দিয়েছিল ঋণের টাকা পরিশোধের জন্য। তো মানে কিছুই ছিল না, একেবারে কিছু না, ফ্যানটা পর্যন্ত ছিল না আমাদের রুমে। তো ও আমাকে বললো যে তোমাদের রুমটা কোথায়? তো আমি বললাম যে পাশে। আমাকে বললো চলো তোমাদের রুমে চলো। তো ওই অবস্থায় আমার রুমে কিছুই নাই, ওই অবস্থায় ও আমার রুমে আসলো, আমাদের রুমে আসলো, এবং একে একে সবকিছু বলা শুরু করলো যে 4 মাস কেন ও যোগাযোগ করেনি আমার সাথে। কি ছিল কারণগুলো? কারণটা ছিল যে 4 মাস ওর আব্বু আম্মু চাইনি যে ও এখানে যোগাযোগটা রাখুক। ও চাইছে যে ও আগে দাঁড়াক, ও আগে কিছু একটা করুক, নিজের পায়ে দাঁড়াক। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াক, এরপর না হয় ও যোগাযোগটা কন্টিনিউ করবে, এরকম একটা কথা ছিল। যে ও বাসায় পড়াশোনা করতেছিল, ও ঢাকায় কোথাও সেটেল হবে, এরকম ভাবনা ছিল, যে কারণে ও আমার সাথে একদমই যোগাযোগ করেনি। আমি এটাকে খুব বেশি বড় কিছু ভাবি নেই তখন ভাবছি আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, আচ্ছা এখন তো সব ঠিক হয়ে যাবে, এখন তো ও ঢাকায় থাকবে, আমি এখানে থেকে পড়াশোনা করব। আমাকে বোঝালো যে আমি ঢাকায় থাকবো, তুমি এখান থেকে পড়াশোনাটা করবা, আর আমি ঢাকায় থেকে পড়াশোনাটা করব, মাঝে মাঝে আমি এখানে আসবো, তোমার এখানে আসবো, সব ঠিক হয়ে যাবে। তখন আমার আব্বু আম্মুর সাথে ও বললো যে আন্টি আমি ঢাকায় থাকবো, আমি এখানে আসা যাওয়া করবো, এবং সময় হলে আমি ওকে নিয়ে যাবো। আমার আব্বু আম্মু খুব বেশি ওরে দেয়নি, যে খুব বেশি চাপ দেয়নি যে এখনই তোমাকে ওকে নিয়ে যেতে হবে, এরকম চাপ দেয়নি। তো ও ঢাকায় থাকতো আর আমি আমার বাসা থেকে পড়াশোনাটা চালায় যেতেছিলাম। 2005-এ আমি আবার ক্লাস 9-এ ভর্তি হই। 5-এ যখন আমি 9-এ ভর্তি হই, আর ও তখন ঢাকায়, ও আমাকে বলছিল যে জাহাঙ্গীরেও ভর্তি হয়েছিল, প্লাস ও হচ্ছে আপনার আইএলটিএস করতেছিল। এর মধ্যে ওর সাথে আমার কখনোই কোনোদিন কোনো বিষয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, রাইট? পেয়েছিল। কিসে পড়তে আপনি জানতেন? না, আমি জানতাম না। ওটা ছিল আসলে, ওটা ও ভর্তি হয়নি, ওখানে মিথ্যা কথা ছিল। তখন আমাকে বলছিল যে আমি জাহাঙ্গীরে ভর্তি হয়েছি, আর প্লাস পাশাপাশি আমি আইএলটিএস করছি। তো আমি ওকে বিশ্বাস করছি, ওকে ঠিক আছে। তো আমি ও কি করছে যে এর মধ্যে কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া ঝাঁটি, কোনো কিছু না, মনোমালিন্য কিছুই কখনো কোনো বিষয় নিয়ে হয়নি, না ওর বাসার লোকজনকে নিয়ে, না আমার বাসার লোকজনকে নিয়ে, কোনো কিছুই হয়নি। আমি যে ও আমার সাথে ফ্লোরে থাকতেছে, আমার মাথার উপর ফ্যান নেই, ও আমার সাথে থাকতেছে, আমার বাথরুমটা অনেক দূরে, ওখানেই যাইতেছে, এমনকি সাপ্লাই পানি নেই, কল চেপা পানি বের করতে হইতেছে, ও করতেছে, তাই করতেছে। এবং বর্ষার দিন আসলে টিন আসলে ওপরে, ঘরে টিন আসলে ওপরে, ওই টিন দিয়ে পানি পড়তো, ওর কোনো কিছুই মনে হতো না। ও
ওরকম পরিবেশে ও আমার সাথে ছিল, মানায় গেছে আমার সাথে। আমি যেরকম পরিবেশে ছিলাম ও সেরকম পরিবেশে ছিল। চলতেছে ভালো ভালো, অনেক ভালো চলতেছে। ও ঢাকা টিউশনি করে যতটুকু পারতো আমাকে হেল্প করতো। 500-300 টাকা, 200 টাকা বা 500 টাকা যখনই যা পারতো আমাকে দিত। আপনার সঙ্গে থাকতো নাকি ওর আলাদা কোথাও থাকতো? না, ও ঢাকায় থাকতো। ও আসতো সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন থাকতো, 2 দিন এরকম আসতো। তো খুব ভালো সম্পর্ক যাইতেছিল, কোনো প্রবলেম হয়নি ওর সাথে আমার। তখন 2006 চলে আসছে, ওর ভিসা হয়ে গেল। ও এখন আমাকে বলতেছে যে আমার তো ভিসা হয়ে গেছে, আমি তো তারিখটা সঠিক মনে করতে পারতেছি না, ও ডেটটা মনে নেই আমার, যে ওই তারিখে আমাকে চলে যেতে হবে। আচ্ছা, যাওয়ার আগে আমি কিছু জানতে চাই যে বিয়ে হলো কত সালে আপনাদের? 3 সালে। 2003 সালে। 2006 সালেও এসে বলছে চলে যাবে। 3 বছর আপনারা ঘর সংসার করলেন। ঘর সংসার বলতে কি আমি আমার বাবার বাড়িতে, ও ঢাকায়। ও আসা যাওয়া করতো আমার এখানে। এই 3 বছরে আপনি কখনো বলেননি যে আপনি ওর বাবা মার বাড়ি বা আপনার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে চান? বলছি। ও কি বলেছে? ও বলছে যে দেখো, তুমি এখন যে অবস্থা তোমাদের ফ্যামিলির, এখন আব্বু আম্মুকে আনলে তোমাদের মান সম্মান যাবে, আর আমারও মান সম্মান যাবে। ভালো একটা পরিবেশে যাও, তারপর না হয় আব্বু আম্মুকে আনবো বা যোগাযোগ করাই দিব, বা তখন কন্টিনিউ হবে সম্পর্কটা দুই ফ্যামিলির মধ্যে। এরকম ছিল। ফোনেও কখনো কথা বলেন? না, ফোনে তো আমাকে কখনো ফোনে কথা বলতেই দেয়নি। আমি বহুবার চেষ্টা করছি কথা বলার জন্য, আমাকে কথা বলতে দেয়নি। তারপর 2006-এ ও আমাকে। আপনার বাবা মা কেন স্টেপ নিল না? আপনার বাবা মার তো উচিত ছিল যে। আমার বাবা মা এর জন্য নেয়নি, আমি বলতেছি। যখন ও ভিসা হয়ে গেল, তখন আমার আব্বু আম্মু বলতেছে যে তোমার তো এখন ভিসা হয়ে গেছে, তুমি তো দেশের বাইরে চলে যাবা, তাহলে তুমি মেয়েকে তোমাদের বাড়িতে রেখে যাও। তখন ও বলতেছে না আন্টি, এখন সময় হয়নি, আমি দেশের বাইরে থেকে ঘুরে আসি, এর মধ্যে ওর ম্যাট্রিক পাসটা হয়ে যাবে, তারপর না হয় আমি বাড়িতে নিয়ে যাব। এরকম কথা ছিল। যখনই এই কথাটা বলছে আমার আব্বু আম্মু যে এখন ওকে রেখে যাও, না, ও একই কথা যে ওর আগে ম্যাট্রিক পাসটা হোক, আর তাহলে আমি বাসায় একটু জোর গলায় বলতে পারবো, আর আপনারাও একটা ভালো পরিবেশে যান। আপনি কি মাঝখানে একবার ফেল করেছিলেন? হ্যাঁ, ক্লাস 9-এ যখন আমার বিয়ে হয়, তখন কিন্তু আমার গ্যাপ গেছে। আমি ক্লাস 2005-এ কিন্তু আবার 9-এ ভর্তি হলাম। পরীক্ষাটা কিন্তু আমি দিছি 7-এ। কোন স্কুলে পড়তেন আপনি? আমি বিএফ হাই স্কুলে পড়তাম। তো তখন ও 2006-এ এরকম তারিখ ফিক্সড হলো যে এই তারিখে চলে যাবে। কোথায় যাচ্ছ? অস্ট্রেলিয়াতে চলে যাবে। তো ও আমাকে যাওয়ার সময় 1200 টাকা দিয়ে গেল, যে তুমি এই 1200 টাকা রাখো, যাওয়ার পরের মাসেই আমি তোমাকে তোমার হাত খরচ পাঠাই দেবো, যেহেতু তোমার সামনে পরীক্ষা। এরকম বললো। খুব অবাক কাণ্ড যে আমি আমার হাজবেন্ডকে দেশের বাইরে চলে যাচ্ছে, আমি আমার হাজবেন্ডকে এয়ারপোর্ট পর্যন্ত দিতে আসতে পারিনি, আমাকে নেয়নি। ওর ফ্যামিলি, ও বাড়িতে আমার এখান থেকে চলে গেছে 2 দিন আগে আমার সাথে দেখা করে চলে গেছে। তারপর তার 2 দিন পরে ও অস্ট্রেলিয়াতে চলে গেছে, মানে আমার এখানে 2 দিন আগে, তারপর ও বাড়িতে গেছে, বাড়িতে যে ওখান থেকে 2 দিন পরে অস্ট্রেলিয়াতে চলে গেছে। এর মধ্যে ও আমার সাথে এয়ারপোর্টে নেমে আমার সাথে কথা বলছে যে আমি এখন প্লেনে উঠবো, এখনই আমি ভেতরে যাব। এরকম ওর ফ্যামিলি আসছে, সেখানে আমাকে নেয়নি। এয়ারপোর্টে ওর ফ্যামিলি সবাই আসছে ওকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু আমি যাইতে পারিনি, আমাকে নেওয়া হয়নি। আমি বহুবার বলছি যে আমাকে নিয়ে যাও, এইটাই তো সুযোগ যে ওদের সাথে আমার দেখা হইলো, কথাবার্তা হইলো, একটা মিল হয়ে যাবে, আমাকে নিয়ে যাও। তো নেয়নি, যে এখনই তোমাকে ওখানে মিট করাবো না, এরকম বলতো। যাই হোক, চলে গেছে অস্ট্রেলিয়াতে। যাওয়ার পরেই আমাকে ফোন দিয়েছে যে আমি পৌঁছাইছি। এর মধ্যে কিন্তু ওর ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নাই। ও যে অস্ট্রেলিয়াতে চলে গেছে, আমাকে তারা যে রিং দিয়ে বলবে যে তুমি মন খারাপ করো না, বা তুমি থাকো, আমরা আসি, কোনো সান্ত্বনা, কোনো কিছুই আমার ছিল না। ও আমাকে ফোন দিত, ওর সাথে আমার কথা হইতো, এবং আমি ওর কাছ থেকে জানতে পারতাম যে ওর ফ্যামিলি এখন কি করতেছে, কোথায় আছে, কি মানে কেমন আছে, কি হইতেছে, এরকম আমি ওর কাছ থেকে জানতে পারতাম। কিন্তু ওর ফ্যামিলির সাথে আমার কখনো যোগাযোগ হয়নি। তো একটা বছর ও যে চলে গেল, ও আমাকে প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা দিত। এবং এই টাকা যেহেতু আমার বাবা একটু ঋণে ছিল, এই টাকা থেকে আমি চেষ্টা করলাম যে করতে, বাবার ঋণটাকে একটু হালকা করার জন্য। দেখা যেত যে আমার ভাইয়ের পড়াশোনাটার খরচ আমি বহন করতাম, আর না হলে বাসা ভাড়াটা আমি বহন করতাম, এরকম। তো এর মধ্যে আমি আমার বাবাকে রাজি করাই ফেললাম যে বাবা, তুমি একটা কাজ করো, যেহেতু জুয়েল বলছে যে একটা ভালো পরিবেশে গেলে ওর ফ্যামিলি চলে আসবে, তাহলে চলো আমরা আবার কোয়ার্টারটা নেই। অর্থনৈতিক যে হেল্প লাগে আমি করব, যা টাকা পয়সা লাগে আমি করব, তুমি একটা ভালো আবার বাসা নাও। তো আমার বাবা আমার কথাতে রাজি হয়ে গেল। তো বাসা নেওয়ার জন্য আবার দরখাস্ত করলো। দরখাস্ত করাতে অল্প দিনের মধ্যে আমাদের বাসাটা হয়ে গেল। তো আমরা বাসায় উঠলাম। বাসায় যখন উঠি তখন আমাদের কিছুই ছিল না, যা শুধু কাঁথা বালিশ, এই, আর আমরা 6 জন মানুষ। এই তো বাসাটা হওয়ার পরে যখন আমাকে টাকা দেওয়া শুরু করলো, তখন আমি আস্তে আস্তে একটু ফ্যামিলিটাকে মানে চেঞ্জ করার চেষ্টা করতেছিলাম, যে দেখি এখন একটু ভালো পজিশনে নেওয়া যায় কিনা। আমার ভাইটা তখন ইন্টার পাস
করে ফেলছে। ওকে, ইন্টার পাস করে ফেলছে। তো 2006টা আমি এভাবেই টাকা নিতেছি আর ওকে বলতেছি যে আমি এই টাকাটা এই মাসে এই করতেছি। তো যখনই আমি ওর কাছে টাকার হিসাবটা দিতে যাই, একটা কথা কি যে না আমি জানো আমি এই হিসাবটা শুনতে চাই না। কেন শুনতে চাইবো না? না কেন শুনতে চাই না? এটা তোমার হাত খরচ টাকা, তুমি যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমি এটা শুনতে চাইবো না। ওকে, এরকম। তো আমি কিন্তু প্রতি মাসে ওকে হিসাব দিতে চাইতেছি, কিন্তু ও নিতে চাইতেছে না। যাই হোক, তারপরে আমার ফ্যামিলিটা অনেকটা একটু ভালোর দিকে চলে আসছে। 2006 পার হয়ে 2007 চলে আসছে। জুয়েল দেশে আসবে। আমি তো অনেক হ্যাপি যে 1 বছর পর ও আসবে, খুবই খুশি। আমি ওরে আনতে যাব এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে আমি যাবো এয়ারপোর্টে, কিন্তু ও চলে আসছে, ওর ভাই নিতে আসছে ওকে। আমি তো যাইতেই পারিনি। আমাকে ফোন করছে যখন অস্ট্রেলিয়ার এয়ারপোর্ট থেকে ও উঠে, তখন আমাকে ফোন দিয়েছে যে আমি এখন উঠবো। যখন ও বাংলাদেশের এয়ারপোর্টে নামে তখন আমাকে রিং দিয়েছে যে আমি নামছি বা আমি দেশে আসছি। বাড়িতে চলে গেছে ওখান থেকে সোজা বগুড়াতে চলে গেছে। চলে যাওয়ার পর 7 দিন পর ও গাজীপুরে আসে, এবং এমন ভাবে আসে যে একটা জামাই শ্বশুর বাড়িতে যেভাবে আসে, অনেক কিছু মানে মিষ্টি ফল টল আবি যাবি এই সেই যা লাগে সবকিছু নিয়ে ও চলে আসছে আমাদের বাসায়। এর মধ্যে বাহির থেকে ও আমার জন্য তেমন কিছুই নিয়ে আসেনি। শুধু একটা শ্যাম্পু, একটা স্নো, একটা লোশন, মানে একটা 2টা নেল পলিশ, এরকম মানে ছোট মানুষরা যেরকম আর কি কসমেটিক ইউজ করে এরকম জিনিসপত্র আর কি নিয়ে আসছে। তো আমার ভাই বোন তো অনেক অনেক ভালোবাসতো ওরে, খুবই ভালোবাসতো। খুব খুশি ওদের দেখার পর যে অন্যরকম হয়ে গেছে, ওর চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, অনেক খুশি ওদের দেখার পর। তো এরকম হয়েছে যে 1 মাস ছিল দেশে, 1 মাসের মধ্যে 13-14 দিন ও গাজীপুরে ছিল। টানা না, মনে করেন যে 2-3 দিন পর একদিন আসছে 2 দিন ছিল, বা একদিন পরে আসছে 2 দিন ছিল, এরকম করে 13-14 দিন আমাদের এখানে ছিল, আর বাকিটা সময় বাড়িতে ছিল। এখানে ভালোই ছিল, একদমই ভালো। ওরে নিয়ে আমি ঘুরতেও গেছি, আমার নানির বাড়িতে গেছি, তারপর আমাকে মেলা নিয়ে গেছে, আমাকে ঘুরতে নিয়ে গেছে, এখানে সেখানে নিয়ে গেছে, আমার বোনকেও সাথে নিয়ে গেছে, ভাইকেও নিছে, সবার সাথে সবাইকে সময় দিছে ও। এবং আমার আব্বু আম্মুরে এমন বোঝাইছে, আমার আব্বু আম্মু ওরে ছাড়া অনেক কিছুই বোঝে না। তো তার মনটা মনে হয় যে কি জানি, এটা মানে জাদু, যে ও জাদু করছে আমার ফ্যামিলিটাকে, এত মানে ভালোবেসে ফেলছে আমার ফ্যামিলি। তো একটা মাস কিভাবে যে দেখতে দেখতে কাটা গেল, ওর যাওয়ার সময় হয়ে গেছে, ও আবারও চলে গেল। এবারও আমি চাইছিলাম যে আমি যাবো ওর সাথে, এবার আমি যেতে পারিনি, নেনি। এবারও আসার পর কিন্তু বলা হয়েছিল যে তুমি আবারও চলে যাচ্ছ, মেয়েটা এখানে তুমি ওরে এই করো, রাইখা যাও, অন্তত ঘুরাইয়া নিয়ে আসো একবার। হ্যাঁ, তুমি যখন আসছো একবার না হয় তোমাদের বাড়িতে ঘুরাই নিয়ে আসো। অস্ট্রেলিয়াতেও কি করতো? অস্ট্রেলিয়াতেও পড়াশোনা করতো, প্লাস একটা জব করতো। ওকে, ঠিক আছে, ওকে। যেটা বলছিলেন যে ঘুরে নিয়ে আসার কথা হচ্ছিল, তো আমার আম্মু বলতো যে তুমি একবার না হয় একবার ঘুরাই নিয়ে আসো তোমাদের বাড়ি থেকে, বাড়িটা একটু দেখে আসুক, সবাইকে একটু চিনা জানা আসুক, ওখানে না থাকলো তুমি নাই, ওখানে না থাকলো তুমি এমনিতে একটু ঘুরাই নিয়ে আসো। বেশি একটা আগ্রহ ছিল না আন্টি থাক, এখানেই থাক, ওখানে ওর মন ভালো লাগবে না, খারাপ লাগবে এই সেই। 6-9 বোঝ দিল আমার আম্মু, ঠিক তাই বোঝা, ঠিক আছে ওকে। 2007 চলে আসলো, আমার পরীক্ষা পৌঁছে লাগলো, আমার পরীক্ষা শুরু হলো, এসএসসি পরীক্ষা। তখন আমি একটু অসুস্থ ছিলাম, খুব জ্বর ছিল আমার, এই অবস্থায় আমি পরীক্ষা দিয়েছি। ও চলে গেছে, ওর সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে, রেগুলার যোগাযোগ। দেখা গেছে একদিনে 3-4 বার ফোন দিত আমারে, 3-4 বার ফোন দিত। খাওয়ার টাইমে দুপুরে লাঞ্চের সময় ওকে ফোন দিতেছে, খাইছো? হ্যাঁ খাইছি, এরকম। রাত্রেবেলাও ফোন দিত, খাইছো? হ্যাঁ খাইছি। পরীক্ষা কেমন হলো? এরকম জানতো। 3-4 বার তো ফোন দিতই, একদিনে দিত। তো কথা বলতাম, গল্প করতাম, ফোন দিলে ঘন্টা কথা বলতাম, শেষ হইতোই না। যখন অনেক কথা বাকি আছে এরকম কথা বলতেই থাকতাম। যাই হোক, তারপরে 2007 আমার পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেল যে আমার অঙ্কে খারাপ হলো। আমি বললাম যে আমার অঙ্কে তো খারাপ হয়েছে। ও বললো যে কিছু হয়নি, সমস্যা নেই, আবার দিবা, অঙ্কটা আবার দিবা। তোমার আচ্ছা ঠিক আছে, অঙ্কটা আবার দিব। যাক, এই 7টা এইভাবে ফোনে কথা বইলা সময় কাটাইয়া পরীক্ষা দিয়ে এরকম করে চলে গেল। কিভাবে যে চলে গেছে, 2008 সাল চলে আসছে, এইবার কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। 2007 যখন ও দেশে আসছে, তখন কিন্তু বরাবর আমাকে ফোন দিয়ে আসছে যে আমি কিন্তু এই তারিখে আসবো, বা আমি এই যে অস্ট্রেলিয়া এয়ারপোর্ট থেকে উঠতেছি, আমি ভেতরে ঢুকতেছি, এখন ফোনটা অফ করব, এরকম বলতো। এইবার একটু অন্যরকম হয়েছে যে ও আমাকে বলেইনি যে ও কবে আসবে,
ও শুধু বলছে আমি দেশে আসতে পারি। ওকে। হ্যাঁ, যে আমি কবে আসবো এই তারিখটা কিন্তু আমাকে বলেনি। যখন ও অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে আসে তখন আমাকে বলে যে আমি আজকে আসবো, আমি আজকে প্লেনে উঠতেছি। আমি তো পুরো অবাক, আমি এক প্রকার কষ্টই পাইছি যে আমাকে জানালো না, এখনো উঠতেছে, এখনো আসবে এরকম। তো আবার সেই ঢাকায় নেমে তারপর আবার ফোন দিল যে আমি আসি, আমি নামছি এরকম। তারপরে আমি বললাম এরকম সময় নামছে যে ভোর 4টা, তখন ও নামছে। তখন ও গাজীপুরের দিকে রওনা দিতে পারতো তখন রওনাটা। তখন ও বলল কি যে আমি এখন আমার এক ফ্রেন্ড আছে সুব্রত নাম, ওর বাসায় থাকবো ঢাকায়, পরের দিন আমি চলে যাব বাড়িতে। তো তখন আমি জোর করিনি যে তুমি বন্ধুর বাসায় কেন থাকবা, তুমি গাজীপুরে চলে আসো, এয়ারপোর্ট থেকে গাজীপুরে যেতে কতক্ষণ লাগবে, চলে আসো, এটা আর বলিনি। তো ওকে ঠিক আছে। কিন্তু পরের দিন সকালেই কিন্তু ওর বাড়িতে যাওয়ার কথা, পরের দিন সকালে ও বাড়িতে যায়নি, সারাদিন ঢাকায় ছিল। সারাদিন ঢাকা থেকে সন্ধ্যার পরে ও গাড়িতে উঠছে, আমাকে বলেনি, এখানে বলেনি এবং আপনার বাসায় সে আসেনি। সে আসেনি, বলেওনি আমাকে যে আমি সন্ধ্যার পরে উঠছি। যখন ও আমাকে ফোন দিল তখন আমি একটু বাহিরে একটু চিল্লাচিল্লির মধ্যে ছিলাম। তো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ওঠো নাই, তুমি কি বাসে ওঠো নাই? বলে যে হ্যাঁ আমি তো বাসে। কিন্তু তখন ও ঢাকায়, ও কিন্তু গাড়িতে উঠছে সন্ধ্যার পরে। তখন আমি যখন সন্ধ্যার পরে রিং দিছি তখন ও বলতেছে যে আমি এখনো পৌঁছাইনি। আমি বললাম তুমি না কখন রওনা দিছো, তুমি এখনো বগুড়া পৌঁছাও নাই? যে না আমি এখনো পৌঁছাইনি। তুমি রওনাটা দিছো কখন? সন্ধ্যার পরে। তাহলে তো তুমি গাজীপুরেই আসতে পারতো, আমার সাথে দেখাটা করে যেতে পারতা, বা তুমি আসতে পারো না আমাকে তো বলতে পারতো যে শানু তুমি এই জায়গাটা আসো, তোমার সাথে দেখা করে যাই, এটা তো বলতে পারতা। বেশি মানে মনে হলো কি একটু বিরক্ত টাইপ, যে আমার কথা শুনতে ওর ভালো লাগতেছে না, এরকম রেখে দিল, রেখে বাড়িতে চলে গেল। তখন মানে ঈদ ছিল, ও ঈদটা ছিল 7 তারিখে, ও আসলো 13 তারিখে ও গাজীপুর আসলো। আসার পরে একটু চেঞ্জ এরকম আসলো যে ও বলতেছে যে আমি আজকে আসবো, ও বের হয়েছে বাসা থেকে আজকে যে আমি আজকে আসবো, কিন্তু ও আজকে আসেনি আমার কাছে। আজকে সকালে ও রওনা দিছে, পরের দিন রাত 1টায় ও বাসায় আসছে, তাও ওকে যায় নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, নিয়ে আসতে হয়েছে মানে গেটে তো আমাদের যে আমরা তো বাসায় থাকতাম, গেটে কিন্তু ওকে একা আসতে দিবে না, বা কোনো গেস্ট আসলে আসতে দিবে না। যার গেস্ট তাকে রিং করা হবে, তারপরে যায় নিয়ে আসবে। তারপর আমার ভাই যায় নিয়ে আসলো, ওকে নিয়ে আসছে। তারপর এর মধ্যে যে কাজটা হয়েছে যে আমি যখনও আসতেছে না, আসার কথা বলেও আসতেছে না, আমি বারবার শুধু ফোন দিতেছি যে তুমি কোথায়, তুমি এত লেট হয়, আর আমি বাসায় রান্না করে বসে আছি, তুমি এত লেট করতেছো কেন, তাড়াতাড়ি আসো। ও বলতেছে আমি ব্যাংকে বসে আছি, ঢাকার ব্যাংকে বসে আছি। ব্যাংকে কি করো? ব্যাংকে কাজ আছে, ব্যাংকে বসে আছি। কিন্তু ও ব্যাংকে ছিল না, ও ছিল দিনাজপুর। যখন ও আসলো তখন রাত 1টা। দিনাজপুর ছিল, এটা আপনি পরে জেনেছেন? হ্যাঁ, পরে জেনেছি। তো ও রাত্রে আসলো, রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই গেলাম। পরের দিন ও আমাকে বাণিজ্য মেলায় ঘুরতে নিয়ে যাবে। দিনাজপুরে কি করছিল? আমি বলতেছি এখনই যাবে, দিনাজপুরের ঘটনাটা এখনই যাবে। তো আমি বলতেছি বাণিজ্য মেলায় যাবো। খুব রাতের কথাটা তো আমি ভুলে গেছি, যে আমাকে সারাদিন ঘুরে আসি, পরের দিন রাত্রে আসছি, এটা আমি ভুলে গেছি। বাণিজ্য মেলায় ঘুরতে যাব, খুব খুশি। পরের দিন ওর সাথে আমি বাণিজ্য মেলায় ঘুরতে যাব। বাসে যখন উঠছি আমি, কতখানি যাওয়ার পরই ওর একটা ফোন আসলো। ফোনটা ছিল ওর এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের। তো ও ফোন দিয়ে ওরা যখন কথা বলতেছে, আমি তো ও পাশের কথাগুলো শুনতে পারতেছি না, বাট ও যে অ্যান্সার করতেছে এগুলো কিন্তু আমি শুনতে পারতেছি। এরকম ছিল কথাগুলা যে আমি তো ইচ্ছা করে যাইনি, কাজলে আমাকে জোর করে নিছে। ও পাশ থেকে কি বলছে আমি জানি না। ও আবার বলতেছে যে কাজলকে আমি জোর করে নিনি, কাজল আমাকে জোর করে নিছে, এরকম বলতেছে। আমি বুঝতে পারলাম যে ও ঢাকায় ছিল না। তখন ওকে আমি কিছু জিজ্ঞেস করিনি। বাণিজ্য মেলায় গেলাম, ওদের সাথে দেখা হলো, ওরাও ছিল, ওর গার্লফ্রেন্ড, ওর বন্ধু আর বন্ধুর যে গার্লফ্রেন্ড ছিল ওরাও ছিল ওখানে। ওদের সাথে প্রথমে পরিচয় করাই দিল আমাকে যে আমি ওর কাজিন হই। কিন্তু যে ভাইয়াটা ছিল, ওই ভাইয়াটার যে গার্লফ্রেন্ড ছিল, সে তো তার গার্লফ্রেন্ডকে পরিচয় করে দিতেছে যে সে আমার গার্লফ্রেন্ড। তার কি প্রবলেম যে সে আমাকে পরিচয় করে দিল আমি তার কাজিন? আমি খুবই অবাক হই। আমি তখন মানুষের সামনে কিছুই বলি নাই। আমি বাণিজ্য মেলা ওর সাথে দিব্যি ঘুরে বেড়াইছি, খাওয়া দাওয়া করছি, ঘুরছি ফিরছি, বাসায় চলে আসার পর আমাকে জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি আমাকে ওদের সামনে কাজিন পরিচয় করা দিলা কেন? আমি কি তোমার কাজিন? বলে কি না, এখনই সবাইকে সবকিছু জানাতে চাই না, তাহলে আমার অনেক অসুবিধা হবে। ও যেহেতু ওর গার্লফ্রেন্ডকে পরিচয় করেছে, তুমি তো বলতে পারতা যে এ আমার গার্লফ্রেন্ড। তুমি বউ পরিচয় না করাই দিলাম, তুমি তো বলতে পারতো যে এ আমার গার্লফ্রেন্ড। নাকি না, এটার অনেক প্রবলেম হবে, আমি অস্ট্রেলিয়াতে থাকি, আমার অনেক প্রবলেম হবে, আমি এখনই কিছু জানাতে চাই না, আমি যে বিয়ে করছি এটা আমি এখনই জানাইতে চাই না, এরকম একটা বোঝ দিল আমাকে। তো আমি তাই বোঝমাই না, ওর কথা মতো চুপচাপ, আর কোনো কথা বাড়াইলাম না। কথা বাড়ালে ঝগড়া হবে, এর জন্য কথা আর বাড়াইলাম না। ও আমার সাথে এত মিথ্যা কথা বলে। আমরা সবাই টেলিভিশন দেখতেছি একসাথে বসে, এর মধ্যে ওর ফোন আসছে। ফোন আসার পর ও কি করলো, ও সবার সামনে থেকে উঠে বাহির রুমে যায়, দরজাটা
আটকায়া কথা বলতেছে। এর মধ্যে আমি আবার উঠে যে ওর রুমে যাওয়ার জন্য দরজা ধাক্কা দিলাম, দেখি দরজা আটকানো। আমি ভাবলাম যে কি ব্যাপার, দরজা আটকায় কার সাথে কথা বলে। আমি অত বেশি মানে অবিশ্বাসের কিছু ছিল না। আমি ভাবলাম কথা জানি কার সাথে বলতেছে, এরকম একটা নিলাম। আমি চলে আসলাম। চলে আসার পরে দেখি অনেকক্ষণ হয়ে গেছে ও কথাই বলতেছে। তারপর আমি দরজা নক করলাম। নক করার পরে খুললো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কার সাথে এতক্ষণ তুমি কথা বলো, দরজা আটকে? বলো যে বাসায় কথা বলছি। বাসায় কথা বলতেছো, দরজা আটকে কথা বলা লাগবে কেন? এটা তো এটা লুকানোর কি? তুমি গাজীপুরে আসছো, গাজীপুর তোমার শ্বশুর বাড়িতে আসো, এটা কি তোমার ফ্যামিলি জানে না? এটা না জানার কি আছে? তুমি লুকায় কথা বলো কেন? বলে যে না, আমার বাসায় জানে না যে আমি গাজীপুরে আছি। জানে না মানে তুমি তুমি বলো না যে তুমি গাজীপুরে তোমার শ্বশুর বাড়িতে? না, বলি না। কেন? না, এটা কি বলে আসতে হয়? কোনো সন্তান কি তার বাবা মাকে বলে আসে যে আমি শ্বশুর বাড়িতে যেতেছি? তারা তো বুঝতেছে যে আমি গাজীপুরে যেতেছি। আচ্ছা, তারপরে এর মধ্যে ও বলতেছে যে তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো, আবার পড়ো। আমি বলছি দেখো জুয়েল, আমার না পড়তে ভালো লাগে না, আমি পড়তে পারতেছি না, আমি পড়বো না, আর পড়বো না, এরকম বলতেছি। ও বললো আমাকে বলো কি যে আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে তোমাকে কোনো জোর করবো না, এটা নিয়ে তোমাকে কোনো জোর করবো না, তবে একটা কথা বলবো, সেটা হলো যে তোমার লাইফ সামনে তোমাকে অনেক দূর যেতে হবে, তো তুমি চিন্তা করো তুমি কি করবা। ওকে, জুয়েল সম্পর্কে আমরা জানি, ওই স্টুডেন্ট হিসেবে কেমন ছিল? খুবই ভালো ছিল। এসএসসি ইন্টার রেজাল্ট কি ছিল? ওর এসএসসি এ প্লাস ছিল, ইন্টারও এ প্লাস ছিল না, বাট কাছাকাছি এরকম ছিল। ঠিক আছে, তারপর? তো আমাকে এই কথাটা বললো। তো আমি অত পড়াশোনাটা সত্যি আমার এটাই ভুল মনে হয়, যে আমি এটাই আমার মনে হয়নি যে এটা না করলে আমার প্রবলেম হবে। আমি বলছি আর জুয়েল তো বলছে যে এটা তোমার ইচ্ছা, তুমি কি বুঝবে, তুমি কি করবা। আমি ভাবছি আর না করলেও চলবে, পড়াশোনাটা ছেড়েই দিলাম, বললাম না। এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আপনি ছেড়ে দিলাম, বললাম না। তো 2008 ওর সাথে একটা ঝগড়া হয়, কি নিয়ে ঝগড়া হয় যে আমি পড়বো না। ও বলতেছে, ও কিন্তু জোর নাই যে জোর করতেছে না তোমাকে পড়তেই হবে, এরকম না, যে তুমি ভাবো তুমি কি করবা। আর আমার এরকম হতো যে যখন আমাকে পড়ার বিষয়টা বলতো আমার একটু রাগই হইতো, কি বারবার শুধু একই কথা, পড়া, আমি পড়বো না, আমার হবে না, আমি পড়বোই না, এরকম বলতাম। কেন আপনি চিন্তা করতেন যে আপনার পড়া হবে না? সবাই যদি সবার পড়া, আমি বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, যখন আমার অঙ্কে খারাপ হলো, তখন কিন্তু আমি যখন আমি রেজিস্ট্রেশন করতে গেলাম, আবার যখন রেজিস্ট্রেশন করতে গেলাম, তখন স্যাররা আমাকে আটকায় দিল। কি কারণে আটকায় দিল? যে তুমি অঙ্কর যে পরীক্ষাটা, টেস্ট পরীক্ষাটা, এটা দাওনি, তোমাকে ফাইনাল পরীক্ষা দেওয়ানো যাবে না। এর জন্য আমার মনই ভেঙে গেছে যে আমি একটা পরীক্ষা দেবো, আমি তো জানতামই না যে টেস্ট আবার দেওয়া লাগবে অঙ্ক পরীক্ষাটা। আচ্ছা, আমি আর পড়লামই না। তো ওর সাথে একই কথা ছিল যে তুমি করো, তুমি ভাবো তুমি কি করবা, কিন্তু ওর মনে কি ছিল বুঝিনি। তারপর 2008 15 দিন ও আমার কাছেই ছিল, আর 15 দিন 2 মাস ছিল, 2 মাসের মধ্যে 15 দিন ও আমার কাছে ছিল, বাকি সময়টা ওর বাড়িতে ছিল, এবং বিভিন্ন কাজে ও ব্যস্ত ছিল, যে হয়েছে যে সম্পূর্ণটা বাড়িতে ছিল না, ঢাকায় ছিল বা কোনো বন্ধু বান্ধবের বাসায় ছিল, এরকম। 15টা দিন আমাকে দিছিল। তারপর এর মধ্যে 2008 ওরকে নিয়ে আমি আমার মানিকগঞ্জ আন্টির বাসায় ছিলাম 8 দিন। ওখানে আমি ঘুরতে যাই, আমার নানু বাড়িতে যাই, এখানে সেখানে ঘুরেও বেড়াইছি, সময় দিয়েছে আমাকে। তো যখন ওর যাওয়ার সময় হয়ে গেল, তখন আমার আম্মু আবারও বলল যে এইবার ওকে রাইখা যাও, ও যখন পড়াশোনা করবে না, এবার রাইখা যাও। হ্যাঁ, শ্বশুর বাড়িতে এবার রাইখা যাও। বলে যে না, ও শুধু মেট্রিক পরীক্ষাটা দেখ, আমি ওরে বাসায় ঠিকই তুলে নিব। আচ্ছা, আপনার ভিতর কি এরকম একটা চিন্তা কাজ করেছিল যে বিয়ে যেহেতু হয়ে যায়, বিয়েই তো আসলে মেয়েদের লাইফের একটা আসল ডেস্টিনেশন, পড়াশোনা না করলেও চলে, এরকম একটা ব্যাপার সম্পর্কে কাজ করতো? কাজ করতো, এরকমই যে বিয়ে যেহেতু হয়ে গেছে, আর পড়াশোনা করে কি হবে, আর কি দরকার। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, আমি শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই এই সুযোগটাতে, সেটা হচ্ছে যে এটা কিন্তু মানে অস্বাভাবিক কোনো কিছু না। আমরা মেয়েদের ক্ষেত্রে এরকম দেখে থাকি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও, বিয়ে করার পরে অনেকেই জব কিছু করেন না, পড়তে হয়েছে তাই পড়েছেন। 2 নাম্বার আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে, অনেক সময় দেখা গেল অনেক ভালো ছাত্রী ছিল, বিয়ে হয়ে গিয়েছে, তারপরে পড়াশোনা ইচ্ছে করে বন্ধ করে দেয়। এটা পারিবারিক ভাবেও যেমন সমর্থন করা হয়, এবং একই সাথে মেয়েরও একটা ব্যাপার থাকে, যেমন আজকে শানু বলছে যে না, ওর মধ্যে একটা চিন্তা ভাবনা এইভাবে গড়ে করেছিল যে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে আর পড়াশোনা করে কি হবে। যাই হোক, এই ব্যাপারটা আসলে কতটা ভালো কতটা মন্দ সেটাই গল্প থেকে উঠে আসবে, আপনারা শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। শানু, তারপরে কি হলো? তারপর ও চলে গেল, সময় হয়ে গেল ওর যাওয়ার। 2 মাস দেশে থাকার পর ও চলে যাওয়ার পর যেটা হলো যে আমার যে নাম্বার ছিল, বাঙালি নাম্বার, সেটাতে অস্ট্রেলিয়া থেকে একটা মেয়ে ফোন দেওয়া শুরু করলো। আপনার নাম্বারে? হ্যাঁ, আমার নাম্বারে। আমি এর আগে একটা কথা বলিনি, সেটা হলো যে যখন আমি একটা গ্রামীণ নাম্বার ইউজ করতাম প্রথম, তখন আমার নাম্বারে একটা ফোন আসছিল, তখন আমাকে পরিচয় দেয়নি, যা শুধু বলছিল যে আমি অস্ট্রেলিয়া থেকে। তখন আমি ভাবছি যে এটা হয়তো বা জুয়েলের কোনো ফ্রেন্ড হবে।
তখন ভাবছিলাম যে হয়তো বা ওর ফ্রেন্ড হবে। তারপর যখন আমি জুয়েলকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা তোমার কি কোনো ফ্রেন্ড আছে এরকম দুষ্টামি করে, আমাকে ফোন দিছিল একটা মেয়ে। তো বললো যে তুমি এক কাজ করো, কোথা থেকে কোন মেয়ের কোন কাহিনী শুনছো, কি শুনছো না শুনছো, তুমি এক কাজ করো, তুমি নাম্বারটা চেঞ্জ করে ফেলো। তখনই আমি নাম্বারটা আসলে চেঞ্জ করে ফেলি ওর কথাতেই। জুয়েল বলে যে আপনাকে নাম্বারটা চেঞ্জ করে ফেলো। তো আমি নাম্বারটা চেঞ্জ করে বাংলাদেশ নাম্বারটা নিই। যখন ও 2008-এ চলে গেল তখন আমার এই নাম্বারে ওই মেয়েটা ফোন দেওয়া শুরু করলো। ফোন দিয়ে যেসব কথা হইতো, যে কথাটা ছিল এরকম যে তুমি কি জুয়েলের ওয়াইফ? আমি বললাম আপনি কে? আমি জিজ্ঞেস করলাম আপনি কে? তো বললো আমি কে সেটা তোমাকে বলছি, তার আগে বলো যে তুমি কি জুয়েলের ওয়াইফ? হ্যাঁ আমি তো জুয়েলের ওয়াইফ। আপনি কে? তখন আমাকে বলে যে আমার নাম সোমা। আমি অস্ট্রেলিয়া থাকি, আর জুয়েলের সাথে আমার 2 বছর ধরে রিলেশন। মানে কিসের রিলেশন? দুজনকে ভালোবাসে 2 বছর ধরে। হ্যাঁ। তখন শুনে কোন রকমই মনে করিনি, মনে করছি যে দুষ্টামি, আমার সাথে ফান করা হচ্ছে, সবাই মিলে মনে হয় একসাথে বসে দুষ্টামি করতেছে, এরকম মনে করছিলাম। যখন একের পর এক দিনের পর দিন আমাকে এরকম ফোন দেওয়া হয়, আজে বাজে কথা বলা হয়। আজে বাজে কথা বলতো মানে আপনাকে এরকম ছিল যে কথাগুলো এরকম যে তুই, মেয়েটা আমাকে তুই করেই বলতো যে তুই স্কুল পাস না করতেই তুই এত কিছু করছিস, সেই মেয়ে যে কতটা ভালো আমার জানা আছে, ওর ফ্যামিলি কিভাবে মানবে, এরকম। তারপর বিভিন্ন গালিগালাজও দেওয়া হয়েছে আমাকে। একটা মেয়ে আরেকটা মেয়ের এত বড় শত্রুতা? গালিগালাজ দেওয়া হয়েছে। আর আমাকে যেটা বলতো যে জুয়েল সম্পর্কে আমাকে বলতো যে আমি ওকে তো এখানে অস্ট্রেলিয়াতে জুয়েলকে আমি চাবুক মারি, প্রতিদিন ওকে চাবুক মারা হয়, আর ওকে তো আমি ছাড়বো না, আর দেখবো তুইও কিভাবে অস্ট্রেলিয়াতে আসিস, আমাকে এরকম বলতো। চাবুক মারি মানে কি? চাবুক মারি বলতে বুঝাইছে যে ও জুয়েল যে ও এটা জেনেও যে ও বিবাহিত বউ আছে বাংলাদেশে, এটা জেনেও ওর সাথে কেন রিলেশন করলো। আচ্ছা। এটা জানার মানে এটা করে ও কেন ওই মেয়েটার সাথে এরকম করলো, এটার জন্য ওকে প্রত্যেক নিয়ত একটা হয়তো বা এরকম একটা পজিশন সৃষ্টি করে যে এটাকে চাবুক মারা বলে, এরকম এরকম হয়েছে। যে যখন ও যাওয়া শুরু গেল তখন থেকে আমাকে ফোন দেওয়া খুবই কম দিত। 15 দিন পর বা এরকম হতো, 15 দিন পর ও ফোন দিত না। আমি যখন ওকে এই বিষয়টা নিয়ে যখন ওর সাথে কথা বলবো, এর জন্য যখন আমি ফোন দিতাম, তখন আমাকে বলতো যে আমি তো ব্যস্ত, আমি তোমাকে পরে ফোন দিতেছি, এরকম বলতো। তারপর দেখা যেত যে 15 দিন 20 দিন পরে আমাকে ফোন দিত। একটু অবাকই হই যে মানুষ প্রতিদিন 3-4 বার ফোন দিত, সে মানুষ 20 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, আমাকে ফোন দেয় না। তখন আমি ওর আচরণে আর মেয়েটার কথাবার্তা একটু সন্দেহ করা শুরু করি। তখন আমি মেয়েটাকে অনেক কিছু জিজ্ঞেস করি যে আপনারা কতদিন ধরে রিলেশন করছেন, আপনি কি যে জানেন না যে ওর ওয়াইফ আছে? বলে যে না, আমি জানলে, আমি একটু শিক্ষিত মেয়ে, আমি ঢাকা জাহাঙ্গীর থেকে ইংলিশ অনার্স করছি, তারপর এখানে এসে আমি নিজে জব করি, নিজে পড়াশোনা করি, আমি কি জেনে শুনে এই কাজটা করবো? তো আমি কি জেনে শুনে এই কাজটা করবো, তোমার কি মনে হয়? আমাকে জিজ্ঞেস করতেছে। তো বললাম আমি জানি না। আমি বলছি আমি জানি না। তো আপনি এখন তো জানছেন, তাহলে এখন কেন সরে যান না? এখন সরে যান। বলে না আমি সরবো না, তুই সরে যাবি। আমাকে বলে তুই সরে যাবি, তুই অস্ট্রেলিয়াতে আসতে পারবি না, আর ওকে আমি এখান থেকে যেতে দেবো না। জুয়েলের কথা বলতেছে, ওকে আমি যেতে দেবো না। তখন আমি ও জুয়েলের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করি, যে আমি ওকে বলি যে আমাকে এই মেয়েটা এত জ্বালাইতেছে, আমি শান্তি পাইতেছি না, আমি সারাক্ষণ টেনশনে আছি এই বিষয়টা নিয়ে। ওরে বলি, ও আমাকে কি বললো যে মেয়েটা হচ্ছে ওর ফ্রেন্ড, পাশে ফ্ল্যাটে থাকে, এতটুকুই। তখন আমি বললাম যে ও তোমার ফ্রেন্ড, ও এতটুকু সম্পর্ক, তাহলে ও আমাদের কিভাবে বিয়ে হয়েছে এই জিনিসটা ও কিভাবে জানলো? বলছে যে জানতে পারে না, আমি বলতে পারি না এই বিষয়টা, কি বলতে পারি না। আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে ওকে বললো আমার কাছে যেন ফোন না দেয়, আমার ভালো লাগে না কথা বলতে, এরকম কথা বলে আমার ভালো লাগে না, আমাকে ফোন দিতে মানা করে দিও। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। কিন্তু এটা কিন্তু হয়নি, আমাকে রেগুলার ফোন দিত, রেগুলার মেয়েটা আমাকে ফোন দিত, কিন্তু জুয়েল কিন্তু রেগুলার ফোন দেওয়া বন্ধ করে দিল। রেগুলার ফোন দিত, কথাগুলো ঠিক এইরকমই ছিল যে তুই খারাপ মেয়ে, তুই নষ্ট মেয়ে, তোর বাবা মা কিভাবে পারলো, মেয়েকে ছেড়ে দিল, একটা ছেলের পিছনে ঈদ করে দিল, ও জুয়েলকে বড় পাইছিস, টাকাওয়ালা পাইছিস, এই সেই মানে যত রকমের হাবি জাবি কথা আছে সব। এগুলো শুনে আমি কিন্তু কোনো উত্তরই দিতে পারিনি। আমি শুধু মেয়েটার কথা শুনে কান্নাকাটিই করছি, কোনো উত্তর দিতে পারিনি। আমি শুধু অবাক হয়েছি একটা বিষয়, যে আমি একদিন মেসেজ দিলাম, একটা মেসেজ দিছি জুয়েলকে, সেই মেসেজটা আমাকে জুয়েল রিপ্লাই না করে ওই মেয়েটা আমাকে রিং দিয়ে রিপ্লাই করছে যে তুমি এই মেসেজটা যে পাঠাইছো, জুয়েল তো নাই, জুয়েল তো ওর ফোনটা রেখে কাজে গেছে, এরকম বলছে। তো আমি তাও বিশ্বাস করিনি, মেয়েটার কথা বিশ্বাস করিনি। আমি কি করছি, ওর পার্সোনাল নাম্বারে ফোন দিছি, ফোন দেওয়ার পর দেখি মেয়েটাই রিসিভ করছে। আমি হ্যালো না বলে মেয়েটার কণ্ঠটা শুনেই আমি লাইনটা কেটে দিছি। তারপর আমি কেটে দেওয়ার পরে যখন আমি আর
কোনো মেসেজ, কোনো ফোন, কোনো কিছু দেইনি। তার কিছুক্ষণ পরেই যখন জুয়েল বাসায় ফিরছে, মনে হয় আমি জানি না কেন জানি ও আমাকে ফোন দিছে, হয়তোবা ওই মেয়েটার কাছেই শুনছে যে আমি ফোন দিছি, মেয়েটা রিসিভ করছে, এরকম শোনার পর আমাকে ফোন দিছে হয়তোবা। ফোন দেওয়ার পর যখন ও ফোন দিছে তখনই আমি সাথে সাথে জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা? বলো যে কি? বলছি যে একটা মেয়ে কতটুকু অধিকার দিলে তোমার পার্সোনাল ফোনটা রিসিভ করতে পারে? তখন ও আমাকে বলে যে আসলে কি, আমার ফোনটা তো আমি রেখে গেছি, ওর একটা ফ্রেন্ড ছিল রেজওয়ান নাম, তো বললো যে রেজওয়ানকে বলছিলাম ফোনটা নিয়ে আসার জন্য, ও নিয়ে আসেনি, এর মধ্যে দেখছি যে আমার ফোনটা বাজতেছে, তো সুমা রিসিভ করছে, এরকম বোঝাইলো আমাকে। আমি বললাম আচ্ছা রিসিভ করছে ভালো কথা, আমাকে এত বাজে বাজে কথা কেন বলে? তুমি কি কিছু বলবা? তুমি কি আমাকে সত্যিটা বলবা আসলে কি হয়েছে, সমস্যা কোন জায়গায়, বা তোমার সাথে মেয়েটার কি কোনো রিলেশন, তুমি আমাকে বলো। কিছুই বলে না, যে না আমার মেয়েটার সাথে কিছুই না, মেয়েটার সাথে আমার কিচ্ছু না। যখনই আমি এই কথা তুলি একটা বিষয় খেয়াল করছি যে অনেক বেশি রেগে যায়, কথাটা এড়াই যেতে চায়, বলতে চায় না যে মেয়েটার সাথে ওর কি রিলেশন, বলতে চায় না। কোনোভাবেই আমি জানতে পারি না মেয়েটার সাথে ওর কি সম্পর্ক। তারপর যাই হোক, এরকম করে 1টা বছর মেয়েটা আমাকে ফোন দেয়, 1টা বছর ওর সাথে মেয়েটার সাথে কন্টিনিউ কথা বলি, এরকম ও আমার বিষয় জানতে পারে, আমি ওর বিষয় জানতে পারি। তারপরে আমি একটা অনুষ্ঠানে যাই, সেখানে হঠাৎ করে মেয়েটা ফোন দেয়, তো আমি মেয়েটার সাথে এত বাজে বাজে কথা বলতেছিল যে আমি ওর সাথে পারতেছিলাম না, কথার অ্যান্সার দিতে পারতেছিলাম না। তখন আমার এক আন্টি ছিল, যে আন্টির কথা আমি বলছি, অ্যাডভোকেট, ওই আন্টি ছিল সাথে আমার। আমি আন্টিকে ফোনটা দিয়ে দিছি যে আন্টি দেখেন মেয়েটা আমাকে কি বলতেছে, এত খারাপ কথা বলছে। তো আন্টিও, মেয়েটাও গালাগালি করতেছে, আন্টিও অনেক গালাগালি করছে। তার কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ করে আমি যখন ফিরতেছি, বাসার দিকে ফিরতেছি, তখন আমি দেখি যে জুয়েলের যে পার্সোনাল নাম্বার আছে ওটা থেকে আমাকে ফোন আসছে। ফোন আসার পর ও আমাকে এত, এই ফোনটা ছিল ওর অনেকদিন পরে, প্রায় 20 দিন কি 25 দিন পর আমাকে ফোনটা দেওয়া। এই ফোনটা দেওয়ার পরে যে আমাকে কথাগুলো খুব খারাপ করে বলতেছিল। জুয়েল, হ্যাঁ, খারাপ করে বলতেছিল এবং তুই করে বলতেছিল। হ্যাঁ, ফার্স্ট টাইম আমাকে তুই করে বলতেছিল। আমি ওরে কিছুই বলিনি, কিছুই বলতে পারিনি। আমি শুধু বলছি যে আমি মেয়েটাকে গালাগালি করছি সেটা তোমার লাগছে, আর মেয়েটা যে আমাকে এত কিছু বলছে, আমি যে তোমার কাছে এতবার বললাম যে মেয়েটা আমাকে এত কিছু বললো, সেটা তোমার একটুও লাগলো না? আমি তোমার ওয়াইফ, ও আমাকে এত কিছু বলছে, সেটা আমি তোমার কাছে বললাম, তুমি সেটা নিয়ে কোনো প্রতিবাদ করলো না। আর মেয়েটাকে আমি বকা দিছি, সেটাতে তুমি আমাকে এরকম গালাগালি করতেছো। বলে যে, তখনই আমাকে ফার্স্ট বললো যে তুই এখনো পেপারটা হাতে পাস নাই। বললাম যে কিসের পেপার? তো তখনই আমাকে বললো যে পাবি, জলদি তুই একটা পেপার পাবি। যেদিনই কথা বলার পর ওর কথা সহ্য করতে না পেরে আমি এক প্রকার লাইনটা কেটে দিই, কথা বলতে চাই না, বাসায় চলে আসি। সারাক্ষণ একটা টেনশন যে কি হইতেছে। আর দেখা যাচ্ছে মিনিটে মিনিটে আমাকে ফোন দিত মেয়েটা, হ্যাঁ, একটু পর পর ফোন দিত। একদিন ফোন দিছে, ফোন দেওয়ার পর দেখি যে ও আমাকে বলছে যে তোর মেয়েটা বলতেছে তোর জুয়েল বাবার সাথে কথা বলিস না এখন, এরকম বলতেছে। এখন আমিও বলছি যে যদি তোর সাহস থাকে তাহলে তুই তোর জুয়েল বাবাকে ফোনটা দে, এরকম বলছি আমি। তো ফোনটা না দিয়ে দুজন, ওই ফোনটা কাটিনি, নায়িকা রেটে ওরা দুজন ওখানে ঝগড়া করতেছে, আমি শুনতেছি। দুজনেই খুব ঝগড়া করতেছে, তুই তোমার এই করে কথা বলতেছে, আমি এগুলো শুনতেছি। তখন আমি আবার রিপিট করেন ওই জায়গাটা, দুজন ঝগড়া করতেছে। হ্যাঁ, দুজন ঝগড়া করতেছে, ফোনটা কিন্তু কাটিনি, আমি শুনতেছি এ পাশ থেকে যে ওরা ঝগড়া করতেছে এবং দুজনে তুই করে কথা বলতেছে, আমি শুনতেছি। তখন আমি বুঝতে পারলাম যে ওরা একসাথেই থাকে এবং একসাথে ওরা বসবাস করতেছে, ওদের মধ্যে অবশ্যই কোনো রিলেশন আছে। তখন আমি বুঝতে পারছি। তারপর আমি ওদের ফোনটা কেটে বাসায় আসি, বাইরে ছিলাম আমি। বাসায় এসে তারপর আমি আম্মুকে সেদিন আমি সব বলছি, আম্মু আমাকে এই মেয়েটা আমাকে ফোন দেয় এবং এগুলো কথা বলে। তো আমার আম্মু বলে তুমি জুয়েলকে বলছো? বলছি, জুয়েল আমার সাথে এই করতেছে, জুয়েল আমাকে এই ভাষায় কথা বলছে, আমাকে এই গালিটা দিছে, আমি এরকম বলছি। তখন আমার মা ওর সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু যখনই আমি ফোন দেই ও তো ফোন দেওয়া বন্ধই করে দিছে, ও টোটালি ফোন বন্ধ করে দিছে, যে আমাকে আমার ফোন দিবেই না। আমি অনেক চেষ্টা করছি ওর সাথে কথা বলার জন্য, অনেক ফোন দিছি। দেওয়ার পর ও ফোন রিসিভ করলে ও যখনই দেখে যে আমার ভয়েসটা, তখনই ও লাইন কেটে দেয়, যখনই আমার ভয়েসটা শুনে তখনই ও লাইনটা কেটে দেয়। তারপর আমার কিছুতেই যোগাযোগ করতে পারি না, না আমার বাবা মার সাথে কথা বলে দিতে পারতেছি, না আমার সাথে কথা বলে। আমি জানতেই পারলাম না যে কেন ও এরকম করতেছে, আমাকে সরাসরি কেন বলে না, কিছুই না বলতেছে মেয়েটার সাথে রিলেশন আছে, না আমাকে কিছু বলতেছে, মেয়েটাকে দিয়ে আমাকে গালাগালি করতেছে। আর মেয়েটা যখন বলতেছে তখন ও আমাকে রিং করে গালাগালি করতেছে। এই অবস্থা চলতেছে 2009 সাল নভেম্বরের 23 তারিখ আমি একটা পেপার হাতে পাই। পেপারটা ছিল এরকম যে স্বামী কর্তৃক তালাকের নোটিশ। পেপারটা আমার সামনে রয়েছে, আমি একটু আমাদের শ্রোতাদেরকে পড়ে শোনাতে চাই। 2009 সালে কত সালে পেয়েছিলেন এটা? 2009 সালে কত তারিখ? নভেম্বরের 23। 1961 ইংরেজি সালের মুসলিম পারিবারিক আইন এর 7-1 ধারা মতে স্বামী কর্তৃক তালাকের নোটিশ। জনাবা যথাযথ সম্মানপূর্বক
আমি নিম্ন স্বাক্ষরকারী, আপনার হাজবেন্ডের নাম, তার পিতার নাম এবং তার গ্রাম ঠিকানা, তারপরে হলো এখানে কেয়ার অফ প্রফেসর হাবিবা বেগম, উনি কে? উনি ওনার বাড়িতেই ওনারা মানে ভাড়া থাকে, ওনার কেয়ার অফ দেওয়া আছে ওনাকে। আর এখানে যেটা আছে যে নিকা নামা, আপনাদের বিয়ে হয়েছিল 2002 তারিখে। না, এটা এখানে একটা কথা আছে, যেহেতু ও বিয়ের তারিখটা ঠিক মতো লিখতে পারে না। আর এখানে যে কাজটা হয়েছে, ও যে তারিখটা দিচ্ছে, তালাকের তারিখটা, সেটা হচ্ছে 2008 যখন ও দেশে আসছে, যখন ও এখান থেকে যায়, সেই তারিখটা কিন্তু ও দিয়ে তালাকটা পাঠাইছে, কিন্তু পেপারটা কিন্তু আমি টানা 1 বছর পর পাইছি। আচ্ছা, তার মানে ও দেশে এসে যখন আপনার সাথে ভালো ব্যবহার করেছে তখন কিন্তু ওই পেপারটা ও সাইন করছে, মানে ও দেখাইছে যে ওই তারিখে যাওয়ার সময় আমি এই তালাকটা দিয়ে গেছি। এখানে যে রেজিস্টার অফিসের আমি সিল সাপোর্টটা পাচ্ছি, সেটা হচ্ছে ডেমারিয়া থানা, কেরানীগঞ্জ জেলা। কেরানীগঞ্জ থেকে জিনিসটা করেছে। কেরানীগঞ্জে কি আপনার জানা মতে? না, আমার জানা মতে ওখানে আমি কাউকে চিনি না, বা ওর কেউ আছে আমার মনে হয় না। ওকে, তাহলে সালটা মানে ডেটটা পিছনে দিয়ে সেই কাজটা করেছে। আপনার নাম আছে এখানে এবং আপনার বাসার অ্যাড্রেস, তারপরে লিখেছে বিবাহ পর হইতে আপনার কারণ যেটি লিখেছে, উক্ত স্ত্রী স্বামীকে মানসিকভাবে নির্যাতন করে, টাকা পয়সা দাবি করে, মনের অমিল বনিবানা হয় না। তারপরে লিখেছে যাহা শরীয়তে সম্পূর্ণ পরিপন্থী বিধায় 27/1/2009 ইংরেজি তারিখে আমি নিম্ন স্বাক্ষরকারী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় আপনার নাম 1 তালাকে বায়েন করিয়া বিবাহ বন্ধন ছিন্ন করিলাম। তারপরে মর্মতকরণ হলো, বিবাদক হচ্ছে আপনার হাজবেন্ডের নাম, ওর সাইন তো না এখানে, মোহাম্মদ আব্দুল্লাহ আল কাউসার। এটা কি ওর সাইন? না, এটা আমার মনে হয় না যে ওর হাতের লেখা। বিবাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল কাউসার। আপনার বিবাহের কাবিননামাটা কই? এখানে আছে। আপনার বিবাহের কাবিননামায় ওর হাতের সাইনটা কই? এখানে তো এখানে না, এখানে আপনাদের দুজনের সাইন তো অবশ্যই নিশ্চয়ই থাকবে। এই যে আব্দুল্লাহ আল কাউসার, রাইট? ওকে, আমি আমার শ্রোতাদেরকে বলছি, আমি আমার নিজের 2 চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি, সেখানে যেটা মনে হচ্ছে আমার কাছে যে ইয়েস, এই সাইনটা তো নিজে করেছিল, রাইট? হ্যাঁ, এটাও নিজে করছে। আপনি কি 2 বছরে বুঝতে পেরেছেন যে এই দুজনের সাইন একরকম না? একরকম না। আমি পেপারটা হাতে পাওয়ার পরেই বুঝতে পারছি যে এটা ওর সাইন না। এবং এখানে যেটা মজার বিষয় হচ্ছে যে কাবিননামাতে যে সাইনটা আছে আব্দুল্লাহ আল কাউসার, সেখানে আব্দুল্লাহ বানানটা হচ্ছে ঠিক আছে, এখানেও ঠিক আছে, আল ঠিক আছে। আব্দুল্লাহর পরে উনি কোনো হাইফেন ইউজ করেননি, ওখানে আলের পরে কোনো হাইফেন নাই, এখানে হাইফেন ইউজ করা হয়েছে। কাউসার বানানে ও লিখেছে কয় আকার রস্যৌ মূর্ধন্য শয় আকার আর বয়শূন্য র। কিন্তু তালাক নামাতে দেখলাম কাউসার বানানে লেখা হয়েছে কয় আকার ও, এখানে রস্যৌটা নেই এবং হাতের লেখার মধ্যে কোনো মিল নেই। তার মানে এটা আপনার হাজবেন্ডের সাইন না, কিন্তু আপনার হাজবেন্ড যে কোনো কাউকে দিয়ে এই কাজটি করিয়েছে। এবং এখানে কেরানীগঞ্জ থানার সিলসাপো সরকারি অফিসারে যেটা থাকার কথা সেটা এখানে আছে। কি স্টোরির মুখোমুখি হয়েছে বাবা আজকে। ওকে, তারপরে এটা পাওয়ার পরে কি হলো, কি করলেন? এটা পাওয়ার পরে আমি তো যখন হাতে পাই তখন তো মানে হয়ে গেছে, একদমই শক্ত হয়ে গেছি। কি করব কিছুই বুঝতে পারিনি। ওর সাথে যোগাযোগের অনেক চেষ্টা করছি, ওর ফ্যামিলিতে যোগাযোগের চেষ্টা করলাম। ওর ফ্যামিলিতে কি হয়েছে যে ওর বাবা মার সাথে আমাকে কথা বলতে দেয় না। আমি যে নাম্বারটাই ফোন দিতাম সেই নাম্বারটা ব্যবহার করতো ওর ভাই, ওর বড় ভাই। ওর ভাইকে যখন আমি ফোন দিলাম, আমি তখন বললাম যে আমাকে একটু মাকে দেন, আমি একটু কথা বলবো, আমার মার সাথে একটু কথা আছে। তখন বললো যে যা বলার তুমি আমার সাথেই বলো। বড় ভাইটা বললো যা বলার তুমি আমার সাথেই বলো। আমি বললাম যে আপনার ভাই এরকম করার মানে কি, মানে তার সাথে তো আমার কিছুই হয়নি, না ঝগড়াঝাটি কিছুই হয়নি, তাহলে হঠাৎ করে পেপার পাঠায় দিল। আমি তো কিছুই বুঝলাম না কি হয়েছে, আপনাদের সাথে কি কিছু বলছে বা আপনারা কি জানেন, এরকম জিজ্ঞেস করলাম। তো ভাইয়ের অ্যান্সারটা ছিল এরকম যে তোমরা জানো যে তোমাদের মাঝে কি হয়েছে সেটা তোমরা জানো, আমরা জানি না, এরকম অ্যান্সার। তারপরও আমি অনেকবার অনেক নাম্বারে ফোন দিয়ে আমার শাশুড়ির সাথে কথা বলতে চাইছি, কিন্তু আমার শাশুড়িকে আমি পাইনি। তার সাথে আমার একবার কথা হয়েছিল, সেটা হলো যে আমি একবারই কথা বলছি, সেদিনই সে আমাকে বলছিল যে আমি এই মেয়েকেই ঘরে তুলবো, এরকম একটা কথা আমাকে বলছিল। সেই কথাটাই আমি বলতে চাইছিলাম যে মা, আপনি তো এই কথাটা আমাকে বলছিলেন, তাহলে কেন, কি কারণে আমাকে এই পেপারটা আমাকে পাঠানো হলো? এই পেপারটা তো মানে আপনাদের জানাই করা হয়েছে, আমি কখনোই ওনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। শামিমা সুলতানা শানু, এই স্বাক্ষরটা কি আপনার? এটা আপনার হাজবেন্ডের স্বাক্ষর। ওকে, আমাকে একটু বলেন তো যে আপনারা যে লোকটাকে ধরার জন্য এত একদম ফর্মালি একটা ব্যবস্থা করলেন, তাকে ওখানে লোকজন পাঠিয়ে ধরে নিয়ে আসা হলো, এই পেপারটা পেয়েছেন আপনারা 2009 সালে, আপনারা আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন? এরপরে কেন নেননি? নিইনি। আমি যখনই আইনের ব্যবস্থা নেব, এটা আমি বলি আমার একটা আন্টি অ্যাডভোকেট, আমি তার কাছে এটা নিয়ে যাওয়ার পর আমার আন্টি বলে যে এটা নাকি জুয়েলের সাইন না, আর যেহেতু জুয়েল দেশের বাইরে, এটা দিয়ে এখনই কিছু করা যাবে না।
এরকম একটা কথা আমাকে বলছে যে কিছুই করতে পারবো না, ছেলে দেশে আসলে তারপর আমি বললাম যে ছেলে যদি কখনোই দেশে না আসে তাহলেও কি কিছু করার নাই। তখন বললো তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কি করা যায়। কিন্তু এই পর্যন্ত আমার আন্টি বলতে হচ্ছে আমাকে যে আমার আন্টি আমাকে কোনো হেল্পই করেনি। আমার মাকে বলি যে মা তুমি একটু যা আন্টিকে বলো না যে এটা নিয়ে ঝুলে আছি কেন, এটা নিয়ে কিছু একটা করো। যখন যাই তখন বলি যে আমার আম্মুরে বলি কি যে তুমি একটু আন্টিকে ছাড়া অন্য উকিলকে বলো। যখনই যায় বা কারো কাছে আলাপ করে তখনই গাদা গাদা টাকা চায়। আর আমি একবারই তো বললাম যে আমার ফ্যামিলিতে ওরকম কোনো নাই। আর আরেকটা কথা যে আমি প্রচন্ড ভয় পাই, যেটা যে আমার সাথে যখন জুয়েলের কথা হয়েছে, আমি ইদানিং এর কথা বলবো, 2 সপ্তাহ আগের কথা, যে 2 সপ্তাহ আগে যখন আমি কথা বলছি ওর সাথে, তখন এরকম ছিল যে আমি একটা নতুন একটা সিম নিই, নেওয়ার পরে ওটা থেকে আমি একটা মেসেজ দিই ওকে। মেসেজটা ছিল এরকম, কেমন আছো, তুমি আমাকে চেনো, এরকম একটা মেসেজ ছিল। ও এই মেসেজটা পাওয়ার সাথে তো আমার ওই নতুন নাম্বারে ফোন দিই। তারপর তখন আমি ওর সাথে কথা বলে আমি জানতে পারি যে আমি যদি কোনো আইনি কাজে যাই তাহলে ও আমাকে ফাঁসাবে, মানে ও আমার নামে উল্টা কেস করবে, এরকম ভয়ভীতি আমাকে দেখাচ্ছে। ও আমাকে বলে তুমি ঝামেলা করবো, আমি ঝামেলা করবো, তুমি নর্মালি থাকবো, আমিও নর্মালি থাকবো। তখন আমি বললাম এক কথা পরিপ্রেক্ষিতে ও বলতেছে যে তোমার সাথে আমার সব রিলেশন শেষ, তোমাকে আমি পেপার পাঠিয়ে দিছি, তো তোমার সাথে আমার কোনো রিলেশন নাই, তুমি এখন পেপার সাইন করে পাঠিয়ে দাও, তোমার যা ঝামেলা আছে আমি চুকাই দেবো, এরকম বলতেছে। তখন আমি বললাম যে পেপার সাইন করে পাঠিয়ে দিব, পেপারে তো আপনি সাইন করেনি, তাহলে আমি কিসের পেপারে সাইন করব? তখন বলছে না আমি পেপার পাঠিয়েছি, আমি সাইন করছি, এরকম কথা বলছে, আমি সাইন করছি। তো আমি বললাম ঠিক আছে, পেপার তো সাইন করে পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে সামনে দেখি আমি কি করতে পারি, এরকম। যখন এই কথাটা বলছি সাথে সাথে আমাকে বলে কি তুই করে যে তুই আমার মা বাবাকে যদি কোনো ক্ষতি করিস, তুই 50,000 টাকা খরচ করবি, আমি 50 লাখ টাকা খরচ করবো, কিন্তু আমার বাবা মার কিছু হতে দেবো না, এরকম। আর তুই যদি কিছু না করিস আমিও তোর কিছু করবো না। তুই আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছিস, আমাকে বলে তুই আমার কাছে অনেক টাকা পয়সা নিয়েছিস, আমি উল্টা তোর নামে কেস করে দেবো। শুধু আমি জানি না, আমি ভয়েই সামনে আগাইনি যে আমি যদি এখন কিছু করতে যাই দেখা যাবে যে আমি ওর সাথে পারবো না, কারণ ওর এখন অনেক টাকা পয়সা আর আমার কিছুই নাই, আমার কাছে কিছুই নাই যে আমি সামনে আগাবো। ওকে, এই তো আপনার গল্প, তাই না? আর কিছু বলার আছে? আর কিছু বলতে চান আপনি? আর কি বলবো, আমার এখানে আরেকটা কথা আছে যে ভাইয়া ও হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি চাও, তুমি এখন কি চাও। আমি যখন মেসেজটা দিছি তখন আমাকে ফোন দিয়ে বলছিল যে তুমি এখন কি চাও। আমি বলছি যে আমি কি চাই সেটা না, আমি কি চাই সেটা তো আপনি জানেন যে আমি কি চাই, তুমি কি আমার সাথে সংসার করবা। আপনি কি সংসার আপনি যদি এটা চিন্তা করতেন যে আমি সংসার করব তাহলে তো আপনি পেপারটা পাঠাইতেন না, তাহলে আপনি আমার সাথে ডিসকাস করতেন যে শানু তুমি কেন পড়াশোনাটা করো নাই, তুমি পড়াশোনা করো তাহলে আমি তোমার সাথে সংসার করব। আপনি কখনোই আমাকে বলেননি, কখন আপনার জোর ছিল না। আজকে আমি এগুলো ওকে বলছি যে আপনি আজকে আমার সাথে সবার স্বীকার করতেছেন যে আপনি আমার সাথে এটা করেননি, এটা করছেন, এটা করেননি। আচ্ছা, আপনাকে যে তালাকনামাটা পাঠিয়েছে, আপনার এখানে কাবিনে উল্লেখ করা আছে 5 লাখ টাকা হচ্ছে আপনার কাবিন নামায়, তার কোনো টাকা কি ও আপনাকে দিয়েছে? না, দেয়নি। তালাকনামার একটা মজার বিষয়, আমি আসলে এটা প্রথম দেখছি আমার জীবনে। এখানে তালাকনামা এগ্রি করার যদি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তালাকনামায় যার নামে তালাক দেওয়া হলো তারও একটা স্বাক্ষর করার বোধহয় কোনো একটা ব্যবস্থা থাকা উচিত ছিল, কিন্তু এখানে কোনো সেই রকম কোনো জায়গাও নেই। আমার এই গল্পটা শোনার পরে আমার বেশ কয়েকটা প্রশ্ন আমার মাথার মধ্যে এসছে। প্রথমত হচ্ছে যে শানুর যখন জীবনে এই ঘটনাটা ঘটেছিল তখন সে ক্লাস 8-এ পড়ে, এবং এই ঘটনা ওই রকম সময়ে ঘটে যাওয়ার যে ব্যাপারটা সেটা ঠেকানো সম্ভব ছিল যদি পরিবারে সবসময় বাবা না থাকলে, বাবা থাকে না সাধারণত আমাদের বাংলাদেশের মতো সোসাইটিতে আমরা দেখি যে বাবাই কাজ করেন, মা ঘর সামলান,